হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল, এখন আমি পরের অংশ সহ পুরোটা একসাথে দিলাম। আমি টাইম মেনশন করে দিয়েছি, যারা অলরেডি শুনে ফেলেছো তারা একটু কাট করে শুনে নিও, আর যারা এখনো শোনো নাই তারা পুরোটাই শুনে নিও। তো চলো গল্পটা শুরু করা যাক। প্লিজ ছেড়ে দিন আমাকে। না ছাড়বো না, আগে বলো বিয়ে করবে আমাকে? করবো না আপনাকে বিয়ে। আজকে তোমাকে ধর্ষণ করব, তারপর বিয়ে না করলেও সমস্যা নাই। কথাটা বলেই দেয়ালের সাথে চেপে ধরে রিহাকে। নীলিমা ছটফট করতে থাকে ছোটার জন্য, কিন্তু এত শক্তির সাথে পেরে ওঠে না। বিসর্জন দিয়ে দেয় নিজেকে। প্রথমে ঠোঁটে বেশ জোরের সাথেই কিস করে, তারপর আস্তে আস্তে ঘাড়ে একটা কিস করে, তারপর নেশাগ্রস্তের মতো পুরো শরীরটা দেখতে থাকে। রিয়া কাঁদতে থাকে, কেউ শোনে না। সানভি তার কাজে ব্যস্ত। ভারী নিঃশ্বাসের শব্দে তার আরো একটু অন্যরকম লাগে। কাজ শেষে সানভি উঠে শার্টটা পরতে পরতে বলে, আই লাভ ইউ। হ্যাঁ, ধর্ষণ করলো সে। ইচ্ছের বিরুদ্ধে যৌন ক্রিয়া করার নামই তো ধর্ষণ, তাই না? সানভি ধর্ষণ করলো রিহাকে। কেন করলো শুনবেন না? সেগুলো বলতে গেলে কয়েকটা পর্ব লেগে যাবে, তাই সংক্ষেপে এই পর্বেই বলে দেই। কলেজে প্রথম দিন সানভীর একটা মেয়েকে দেখে চোখ আটকে গেছে, কিছুতেই চোখ সরাতে পারছে না। কেমন একটা মায়ায় বেঁধে গেছে তার চোখ। বুঝতে পারে মেয়েটাকে। মেয়েটা তার দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় সে। তারপর একসাথে ক্লাস করে। মেয়েটার খুব কাছে কাছে থাকে সে। কয়েকদিন পর প্রপোজ করে সে মেয়েটাকে। মেয়েটার নাম রিহা। দেখতে ভালো, স্মার্ট, আর কথা বলে খুব সুন্দর করে। আর সানভিও হ্যান্ডসাম, গুড লুকিং। অনেক মেয়ে পাগল তার জন্য, কিন্তু রিহাকে প্রপোজ করা মাত্রই। রিয়া, তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। উইল ইউ লাভ মি? রিহা একটা চড় মেরে বলে, কোনো দিনও না। তোমাকে কেন ভালোবাসবো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই লাভ ইউ সো মাচ। I don't want to understand. Get off from my eye arena. আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, মনে রেখো। দেখা যাবে তুমি কি করতে পারো। দুজনেই রাগে গজগজ করতে করতে চলে যায়। নীলিমার মনে জেদ চেপে যায়। সে কিছুতেই সানভীর সাথে রিলেশনে যাবে না। আবার অপরদিকে সানভীর মনেও জেদ চেপে গেছে। রিহাকে সে বিয়ে করবে, আর কাউকে না। পরের দিন খুব ভোরে কলেজে যায় সে। গিয়ে বসে থাকে। রাস্তার পাশে রিহা আসতেই একটা গোলাপ ফুল এগিয়ে দেয় সে। কালকে না মানা করলাম আমার সামনে আসবে না, তাহলে কেন এসেছো আবার? ভালোবাসি তাই। তোমার ভালোবাসা তুমিই রাখো, আমাকে যেতে দাও। ফুলটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় রিহা। তার ব্যবহারে কষ্ট পায় সানভি, কিন্তু কিচ্ছু বলে না। এরপর থেকে রোজ দাঁড়িয়ে থাকে রিহার জন্য, কিন্তু রিহা প্রতিদিনই সানভিকে অপমান করে। সানভীর আর গায়ে লাগে না এসব, অভ্যস্ত হয়ে গেছে এসবে। তাই এভাবে কেটে যায় কিছুদিন। রিহা রাজি হয় না। এরপর অপমানের পর অপমান করেই যাচ্ছে। সানভি ভাবে তার বাসায় বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। প্রায় 2 বছর কেটে যায়। সানভি বাসায় কিছু বলতে পারে না, কিন্তু রিহাকে রোজই প্রপোজ করে। কলেজ লাইফ শেষে ভার্সিটিতে পা রাখে দুজনে। সানভি রিহাকে খুব ভালোবেসে ফেলে, তাই প্রতিদিন রিহা যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকে আর প্রতিদিন প্রপোজ করে, কিন্তু রিহা রাজি হয় না। এরপর অনার্স শেষ করে একটা ভালো চাকরি পায় সানভি। এরপর রিহার বাসায় বিয়ের প্রস্তাব দেয়। সবাই রাজি, শুধু রিয়া ছাড়া। কারণ জেদ। সেই জেদ আজ 5 বছর ধরে পুষে রেখেছে সে। এভাবে অনেক দিন চলে যায়। রিয়া বিয়ে করতে রাজি হয় না। তাই 2 দিন আগে সানভি মনে মনে প্ল্যান করে, ধর্ষণ করলে তো রিয়া তাকে বিয়ে করতে বাধ্য হবে। যদিও গুনার কাজ, তবু রিহাকে পাহাড় ইচ্ছা সামলাতে পারে না সানভি। কয়েকটা দিন অপেক্ষা করে, কিন্তু সুযোগ পায় না। আজ ভার্সিটি থেকে ফেরার পথে সানভি দেখে রিহা একা। আশেপাশে কেউ নেই। কিছুটা অজ্ঞান করা তরল তার রুমালে মেখে পিছন থেকে নাকের মধ্যে চেপে ধরে। ব্যাস, কাজ শেষ। এরপর কোলে করে নিয়ে আসে জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়িতে।
তারপর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে শানবি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে এসে শানবিকে সামনে দেখে বলে ওঠে, আপনি এখানে কেন? আর আমি কোথায়? শানবি পকেট থেকে গোলাপ ফুলটা বের করে হাঁটু মুড়ে বসে পড়ে। তারপর বলে, আই লাভ ইউ রিয়া, উইল ইউ ম্যারি মি? নেভার। তাহলে তুমি ভালোভাবে মানবে না, তাই তো? আর কোনভাবে বলবা তুমি? কোনোভাবে বলা বাকি রেখেছো? রিয়া প্লিজ রাজি হয়ে যাও, নাইলে খারাপ কিছু হয়ে যাবে আজকে। কি খারাপ করবি তুই? ধর্ষণ করব তোকে। তোর মতো ছেলে আর কি বা করতে পারে? কি করবি তুই? হ্যাঁ, আর তোর মতো ছেলে আর কি বা করতে পারে? কি করি নাই তোর জন্য বল? প্রতিদিন ফুল হাতে দাঁড়িয়ে থাকছি, হাজারো অপমানের পরও কিছু বলি নাই। ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে তোকে একটু দেখার জন্য ছুটে গেছি। কয়টা থাপ্পড় খাইছি খেয়াল নাই, তবুও কিছু বলি নাই। তোর বাসা থেকে আমার বাসা প্রায় 2 কিলোমিটার, তবুও প্রতিদিন তোকে দেখার জন্য ছুটে গেছি। তারপরে তুই বুঝিস না কতটা ভালোবাসি তোকে। একটা দিনও তুই আমার সাথে ভালো ব্যবহার করিস নাই। এরপর তোর বাসায় বিয়ের প্রস্তাব দিছি, সবাই রাজি তুই ছাড়া। এবার বল কি করব তোকে? আমি তোকে ভালোবাসি না, বাসি না, যা করার কর। শানবি এবার রেগে গিয়ে বলে, এতদিন আমার ভালো রূপ দেখেছোস, এবার দেখবি খারাপ রূপ। ঝাঁপিয়ে পড়ে রিহার উপর। তারপর তো বাকিটা প্রথমে পড়লেনি। এই হলো কাহিনী। চলুন বাস্তবে ফিরি। শানবি রিহার দিকে কাপড় ছুঁড়ে মেরে বলে, এবার বল বিয়ে করবি না? রিহা ডুকরে কেঁদে ওঠে। শানবি চুপচাপ দেখে। ওকে কাঁদতে দেখে কষ্ট হয় শানবির, কিন্তু কিছু বলে না। এই 5 বছর কম কষ্ট দেয়নি তাকে, সবগুলো শোধ তুলবে সে। প্রতিশোধ। শানবির মাথায় একটাই কথা, প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তার মনে। রিহাকে ঘরে রেখে তার বন্ধু শিয়ামকে কল দেয় সে। শিয়াম সব জানে ওদের সম্পর্কে, কিন্তু ওকে যে ধর্ষণ করবে সেটা ও জানতো না। শিয়াম ফোন ধরে। হ্যালো হ্যাঁ শানভি বল। দোস্ত, তোর ধানমন্ডির বাসাটা খালি আছে না? কিন্তু কেন? দরকার আছে, আমি আসতেছি রিহাকে নিয়ে, তুই সব ঠিক কর। ওকে রাখ এখন। ওকে। ফোন রেখে রিহার দিকে তাকায়। শয়তানের মতো করে হাসে শানবি। নিজেকে তার সিংহ মনে হচ্ছে। আর রিহা মনে মনে বলছে, আজ ওকে বিয়ে করতে মেনে নিলে হয়তো বিয়ের আগে ধর্ষণ হতে হতো না। কিন্তু এখন কি করবে ও? ছেলেটাও তো খারাপ না, কিন্তু হঠাৎ এসব চিন্তা কোথা থেকে আসলো ওর মাথায়? এসব ভাবতে ভাবতে আবারও কান্না চলে আসে তার। সামান্য জেদের জন্য আসছে ধর্ষিতা। শানভীর এমন রূপ কখনো দেখেনি সে। সে তো শান্ত শিষ্ট ভদ্র একটা ছেলে। জীবনে কতবার থাপ্পড় দিচ্ছে রিহা সেই খেয়াল নেই তার। কিন্তু সত্যি ছেলেটা কোনো প্রতিবাদ করেনি। আর আজ সেই শানভি তাকে ধর্ষণ করলো। তার মেনে নিতে কষ্ট হচ্ছে ব্যাপারটা। মানতে পারছে না এটা তার সাথেই হয়েছে। এখন যদি সে তাকে বিয়ে না করে তাহলে সমাজে মুখ দেখাবে কিভাবে? শানভি বলে ওঠে, রুমালটা দিয়ে চোখটা মুছে ফেলো। রিহা কাঁপা কাঁপা হাতে রুমালটা নেয়। তারপর নাকের কাছে নিতেই আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরতেই আস্তে আস্তে চোখ খুলে সে খেয়াল করে অন্ধকার একটা রুমের মধ্যে বন্দি সে। চিৎকার করে ওঠে, হেল্প, প্লিজ এনিবডি হেল্প মি। কেউ নাই, পুরো বাসা ফাঁকা। আর এটা বেডরুম, আর এই বাসায় সবগুলো রুমে সাউন্ড প্রুফ। সারা জীবন চিৎকার করলেও বাইরের শব্দ যাবে না, তাই শুধু শুধু মেজাজ খারাপ করবা না। আমি বাসায় যাব। তাহলে বলো বিয়ে করবা আমাকে? ধর্ষণ করার পরও কেউ কাউকে বিয়ে করতে চাইবে এটা রিহার জানা ছিল না। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শানবির দিকে। শানবি একটা সিগারেট ধরায়। কালো ধোঁয়ায় বিষাক্ত হয়ে যায় শানবির হৃৎপিণ্ড। তার মনেও শান্তি নেই। তার মনটা শুধু বারবার বলছে, কি করলাম এটা? অবশেষে ধর্ষণ। এতটাই তীব্র নেশা ছিল রিহার প্রতি। শানবি আবারও বলে, কি হলো বলো, বিয়ে করবা? করব। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়, কারণ আর সে ধর্ষিতা। এটা জানার পর আর কেউ তাকে বিয়ে করবে না। কিন্তু এই ছেলেটা তাকে বিয়ে করতে চাইছে। তাছাড়া ওকে বিয়ে করলে কেউ জানবে না এসব ভেবেই রাজি হয়ে যায়। শানবি এবার ধমক দিয়ে বলে ওঠে,
সেই রাজি হইলা, ধর্ষণ হওয়ার আগে রাজি হইলে কি হতো? জানি না, বাট তোমাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিব না। শব্দ করে হেসে ওঠে সানভি। রিয়া ভয়ে কাঁপতে থাকে। সানভি রিয়ার কাছে চলে যায়। রিয়ার ঠোঁটের দিকে তাকাতেই নিশা গ্রাস করে তাকে। আলতো করে একটা লিপ কিস করে রিয়ার ঠোঁটে, তারপর রিয়ার বাসার সামনে রেখে আসে তাকে। রিয়া বাসায় ঢুকেই বাথরুমে চলে যায়। দেখতে থাকে সানভির দেওয়া আঁচড়ের দাগগুলো। খুব জোরে কাঁদতে থাকে। বাইরে শব্দ পৌঁছায় না। অনেকক্ষণ ধরে একটা শাওয়ার নেয়। শাওয়ার শেষে বাবার রুমে যায় রিহা। বাবা, একটা কথা ছিল। কি কথা? সানভির সাথে বিয়ে পাকা করো, ওকেই বিয়ে করব আমি। কিন্তু ওরা তো মানা করে দিয়েছে তোকে বিয়ে করবে না। তুইও তো মানা করলি কতবার। বাবার কথা শুনে রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি বিয়ে করবে না সানভি তাকে? তবে কি মিথ্যা বলল সে তাকে? ভাবতে পারে না আর রিহা। যদি সে তাকে বিয়ে না করে তাহলে তো তার জীবন শেষ। রিয়া আর ভাবতে পারে না। চুপচাপ তার রুমে চলে যায়। নানা ধরনের বাজে চিন্তা তার মাথায় ঘুরতে থাকে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় রিহা। সানভি বাসায় গিয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি রিহার বাসায় ফোন দাও আরেকবার, এবার রাজি হবেই শিওর। কেন? দেশে আর কোনো মেয়ে নাই? ওর পেছনে লেগে থাকতে হবে? বাবা, এবার রাজি না হলে তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব। সানভি বলে এই কথা কারণ সে জানে এবার আর মানা করতে পারবে না রিহা। আর সত্যি তাই হলো। সানভির বাবা কল দিল। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আসলে ওই বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। জি বলুন। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন সে রাজি কিনা। এটাই শেষবার, নইলে ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো। পাশ থেকে রিহা সব শুনে বাবাকে ইশারায় বলে সে রাজি। জি সে রাজি, বাসায় চলে আসুন, বিয়ের দিন ঠিক করে ফেলি। রিহা তার রুমে গিয়ে ভাবতে থাকে সানভি সত্যিই তাকে ভালোবাসে, নাহলে কাউকে ধর্ষণ করে তাকিয়ে বিয়ে করতে চাইতো না। সানভির জন্য রিহার মনে একটা জায়গা হয়ে গেছে। সেও কিছুটা ভালোবেসে ফেলেছে সানভিকে। বিয়েটা ভালোই ভালোই হয়ে যায়। এবার সানভি তার প্রতিশোধ নেওয়া শুরু করে। তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। রিহা তার সাথে যেগুলো করেছে সেগুলোর প্রত্যেকটার প্রতিশোধ নেবে সে। আজ তাদের বাসর রাত। রিয়া খাটে বসে আছে। অনেকক্ষণ প্রতীক্ষার পর আজ সেই রাত। কিন্তু সানভি আসছে না কেন? রিহার কেমন জানি অস্থির অস্থির লাগে। সানভিকে সে মন থেকে মেনে নিয়েছে। ভুলে গেছে তার জেদ। ধর্ষণ হওয়ার পরেও তাকে বিয়ে করেছে সে। কিভাবে তার উপর জেদ করে থাকা যায়? সানভি অনেক প্ল্যান করেছে আজকে রাতে কি কি করবে। কিছুই করবে না। সে মানে না তার স্ত্রী হিসেবে নীলিমাকে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় সানভি। তারপর সিগারেট ধরায় একটা। রিহা উঠে সালাম করে সানভিকে। আমি তোমাকে বউ হিসেবে মানি না, সো আমার থেকে দূরে দূরে থাকবে। মানে যা তাই, আমি তোকে বউ হিসেবে মানি না। তোর সাথে এক খাটে ঘুমাতেও পারবো না আমি। কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে। আমি তোমাকে এখন ভালোবাসি, তাহলে তুমি কেন মানছো না? কারণ তুমি যেসব করেছো আমার সাথে ওইগুলো তুমি ভুলতে পারো, আমি ভুলি নাই। রিহা চুপ হয়ে যায়, কিছু বলে না। কি বলবে সে? সত্যি তো সে যা করেছে সে তার সাথে। একটা কথা আছে, সময় সব সময় সবার অনুকূলে থাকে না। কথাটা যে চিরন্তন সত্য সেটা জলজ্যান্ত প্রমাণ সে নিজে। সে কিছু বলে না, চুপচাপ শুয়ে পড়ল। সানভিও তার পাশে ঘুমালো। হঠাৎ মাঝরাতে রিয়া খেয়াল করে তার ঠোঁটের উপর কারো ঠোঁট। দম বন্ধ হয়ে আসে তার। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সানভিকে। তারপর হাঁপাতে থাকে। সানভির রাগ মাথায় উঠে যায়। উঠে জোর করে বিছানার সাথে চেপে ধরে রিহাকে। আজ আর কোনো বাধা দিবে না রিহা। কেন দেবে বাধা? আজ তো সানভি তার স্বামী, বিয়ে হয়েছে তাদের। সানভি কানে লতিতে আলতো করে একটা কামড় দেয়। শিউরে উঠে রিহা। নিজের ভারসাম্য হারিয়ে ফেলে সে। কিছুই জানে না কি হচ্ছে তার সাথে। রিয়া সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সানভি পাশে নেই। রিয়া উঠে কাপড়টা ঠিক করে, তারপর গোসল করতে যায়। দরজা খোলা পেয়ে বাথরুমে ঢুকে যায় সে। কিন্তু ভিতরে যে সানভি আছে সেটা দেখেনি সে।
হুট করে ঢুকে পড়ায় সানভি কিছুটা অপ্রস্তুত হয়, তবে নিজেকে সামলে নিয়ে বলে, নক করে ঢুকতে পারো না? যত সব। সরি, আমি ভেবেছিলাম ভেতরে কেউ নেই। আসলে দরজা খোলা ছিল তো তাই। রিয়ার ঠোঁটে চাপা হাসি। সানভিকে এই অবস্থায় দেখে বেশ হাসি পাচ্ছে তার। রিয়া বাইরে বের হয়ে আসে আর ভাবতে থাকে কাল রাতে সবকিছুই কি তার স্বপ্ন ছিল নাকি নাটক। যদি সত্যি হয় তাহলে তো আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। তবে কি শুধুই আমার দেহটাকে ভালোবাসে সে? মন থেকে কিছু মুছে ফেলেছে নাকি জেদ, অভিমান আর কষ্ট, কোনটা? আনমনে ভাবতে থাকে রিহা। হঠাৎ সানভির ডাকে ঘোর কাটে তার। পিছনে তাকাতেই সানভি বলে ওঠে, আমার গোসল শেষ, গোসল করে নাও, মা এসে ডেকে গেছে একবার। আচ্ছা। এমন কড়া কথা শুনে রিহার মেজাজ খারাপ হয়ে যায়। মনে মনে বলে, যদি এখন বিয়ে না করতো তাহলে ওর মাথা ফাটিয়ে দিতাম আমি, কিন্তু স্বামী তো, তাই পারি না। একটা কথা কিছুতেই বুঝতে পারে না সে, যে ছেলেকে দেখলেই তার গা চলতো আজ তার একটু ভালোবাসা পাওয়ার জন্য পাগল সে। কেন এমন হলো? খুব অদ্ভুত কথা ঘুরতে থাকে তার মাথায়। নিজেকেই ছোট মনে হয় নিজের কাছে। ওদিকে সানভি পাঞ্জাবি আর জিন্স পরে বসে বসে অপেক্ষা করছে রিয়ার জন্য। রিয়া কখন বেরোবে, তারপর খেতে হবে। অনেকক্ষণ হয়ে গেল বেরোচ্ছে না কেন? অধৈর্য হয়ে পড়ে সানভি। দরজার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ লাগবে গোসল করতে? এত সময় লাগে নাকি? 5 মিনিট অপেক্ষা করুন। প্রায় 10 মিনিট হয়ে যায়, রিহা বের হয় না। সানভি বেশ রেগে যায়। দরজার সামনে গিয়ে দাঁড়াতে রিহা বের হয়। আচমকা সানভি চলে আসায় রিহা বেশ ভয় পেয়ে যায়। সানভির রাগ সব চলে গেছে সবুজ শাড়িতে রিহাকে দেখে। চুলগুলো দিয়ে পানি পড়ছে এখনো, একদম ফ্রেশ রিহাকে আবারও দেখলো সানভি। সেই প্রথম দিন যেমন দেখেছিল আজ আবারও সেই রিহাকেই খুঁজে পেল সানভি। রিহাও বড়সড় ক্রাশ খাইছে নীল পাঞ্জাবিতে সানভিকে দেখে। পারফিউমের ঘ্রাণ পাগল করে দিচ্ছে তাকে। সানভি নিজেকে সামলে নিয়ে বলে, চলো। এরপর দুজনে নিচে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় রিহা হঠাৎ সানভির হাতটা শক্ত করে চেপে ধরে। সানভি ছাড়ানোর চেষ্টা করে না, কারণ বাড়ির সবার নজর তাদের দিকেই। সে কোনোভাবেই বুঝাতে চায় না যে সে তাকে মেনে নেয়নি। সবাই যেন থমকে গেছে তাদেরকে দেখে। একটা পারফেক্ট জুটি তারা, আর দুজনকে বেশ ভালো মানিয়েছে। নিচে নামতে সানভির ছোট বোন রিহার হাত ধরে নিয়ে বসায় খাবার টেবিলে। সানভির মা বাবা রিহাকে নিয়ে ব্যস্ত, সবাই তার খোঁজ খবর নিচ্ছে, খাওয়াচ্ছে, আর সানভির প্লেট খালি। তার দিকে কারো নজরই নেই। সানভি বলে ওঠে, বউর দিকে সবার নজর, আর আমার প্রতি কারো খেয়ালই নাই। আরে তোর খেয়াল তো গত 22 বছর ধরে নিয়ে আসছি, এবার থেকে ওর নিব, বুঝেছিস? রিহা মুচকি হেসে ওঠে। সানভি চুপচাপ খেতে থাকে। বারবার ক্রাশ খাচ্ছে সে, কিন্তু জেদটা আরো বেশি পরিমাণ চেপে গেছে তার। খাওয়া শেষ করে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় সানভি। আর রিহা তার ননদ আর তার শাশুড়ি মার কাছে থেকে সানভির গল্প শুনতে থাকে। সানভির মা বলে, ছেলেটা আমার খুব ভালো, কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেছে জানি না। আগে দেখতাম রোজ গালে হাত দিয়ে বাসায় ফিরতো, বুঝতাম না কোনো এমন করতো। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন সানভি কেমন কঠোর হয়ে যায়, কারোর সাথে ঠিক মতন মিশে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। তুমি একটু ওকে দেখে রাখবা, আর কখনো কষ্ট দিবে না ওকে, কেমন? কখনো দিব না মা। রিহা তাকে আপন মায়ের মতোই মনে করে। তার কোলে মাথা রেখে আরো হাজারো গল্প শুনতে থাকে। কি করতে পছন্দ করে সানভি, কি খেতে পছন্দ করে ইত্যাদি। ছোটবেলার কাহিনী শুনতে গিয়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় রিহার। সানভি বন্ধুদের মাঝেই যেতে সবাই বলে ওঠে, অভিনন্দন, অবশেষে পাইলি তাকে। পেলাম, তবে অনেক কিছুর পর। অনেক কিছুর পর মানে? আরে অনেক কিছুর পরে মানে বুঝিস না, পুরা 6 বছর ধরে ঘুরতে আসি, আর আজকেই পেলাম তাকে। ঠিক বলেছিস, মেয়েটার যা তেজ। 6 বছর কেউ পিছে ঘুরার পরেও তাকে মেনে নেয় না, কিন্তু এখন কিভাবে মানলো? আর বলিস না, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম বাসায়, তাই আর মানা করেনি। যা হয়েছে ভালো হয়েছে। আজকে কিন্তু তোর পক্ষ থেকে টিট চাই।
কালকে তো পেট পুড়ে খাইছিস, আবার আজকেও খাবি। এখন আবার কিসের টিট? আমি ওসবের মধ্যে নাই। দোস্ত টিট লাগবো না, শালি আছে দুইটা, একটা বাউ কইটা দিস। শালা লুচ্চা। তারপর আড্ডা দিয়ে বাসায় ফিরে শানবি। রিহার বাসা থেকে লোকজন এসেছে, সবাইকে খাওয়ানো হচ্ছে। শানবি তার রুমে চলে যায়, গিয়ে দেখে রিহার বাবা মা বসে আছে রিহার পাশে, আর মেয়েটা কাঁদছে। শানবি গিয়ে সালাম করে তাদেরকে, নানান কথা শুনতে থাকে তাদের। রিহার প্রতি তার এতটাই জেদ চেপে গেছে যে তার ভালো কথা বললেও তার খারাপ লাগে। কিন্তু মেয়েটা এতটাই সুন্দর যে বারবার চোখ আটকে যায়, তখন চাইলেও চোখ ফিরাতে পারে না। সারাদিন কেটে যায় ব্যস্ততায়। সন্ধ্যার দিকে রওনা দেয় তারা। রিহার বাসায় কালকের দিনটা থাকতে হবে, তারপর রাতে আবার চলে আসবে। শানভি আর রিহার জন্য আলাদা গাড়ি। শানভি ড্রাইভ করতে জানে, তাই সে নিজেই গাড়ি চালাচ্ছে। পাশে বসে আছে রিহা। রিহার খুব রাগ হয়, পাশের মানুষটা যেন একটা রোবট, কোনো কথাই বলছে না। কিছু দূর যেতেই শানভি হঠাৎ ব্রেক করে, রিহার দিকে তাকায়। বাইরের বাতাস এসে রিহার চুলগুলোকে এলোমেলো করে দিয়েছে। শানভির ইচ্ছা হয় চুলগুলো গুছিয়ে নিতে। রিহা বুঝতে পারে না হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি কেন থামালো। শানভি কেমন একটা দৃষ্টি নিয়ে রিহার দিকে তাকায়। রিহা ভয় পেয়ে যায়, এমন করে তাকাচ্ছে কেন ছেলেটা, না জানি আবার কি করে বসে। শানভি প্রায় 2 মিনিট রিহার ভয়ে চুপসে যাওয়া মুখটা দেখতে থাকে। রিহাকে রেখে শানভি বেরিয়ে যায় গাড়ি থেকে। রিহাকে গাড়িতে রেখেই পাশের টঙে গিয়ে চা খেতে থাকে শানভি। রিয়া মনে মনে বলে, এটা কি হলো? আমাকে রেখেই চা খেতে চলে গেল। দাঁড়াও, দেখাচ্ছি মজা আজকে। রিয়া গাড়ি থেকে বেরিয়ে শানভির দিকে আগায়। কেন জানি খুব ভয় করছে তার, তবুও এগোচ্ছে। রিয়া গিয়ে শানভির পাশে বসে। শানভি একটু সরে বসে। রিহা মনে মনে বলে, ভাব নিতাছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। রিহা সবার সামনে শানভির গালে একটা কিস করে বসে। সবার সামনে বলতে দোকানের মামা ছিল শুধু। শানভি স্তব্ধ হয়ে যায়। কি করলো এটা সবার সামনে? বুঝতে পারছে না এত সাহস পেল কোথা থেকে ও। রাগে গা জ্বলছে শানভির, কিন্তু কিছু বলছে না। কি বলবে? সবার সামনে 2 দিনও যায়নি, বিয়ে হয়েছে। এখন সবার সামনে কিভাবে মারবে বা বকবে? সেও তো মানুষ। শানভি শুধু রিহার লাজুক হাসিটা দেখে। চলো। শানভি হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসায় রিহাকে, তারপর গাড়ি চালাতে থাকে। আজ কিছু বলল না শানভি, কিন্তু এরপর কিছু করলে খারাপ হয়ে যাবে। শানভি গাড়িটা রিহার বাসার সামনে এসে দাঁড় করায়, তারপর গেট খুলে দিতেই বাড়ির ভিতরে নিয়ে যায়। দুজনে 2 দিক দিয়ে বেরোয়। রিহা গিয়ে শানভির হাত ধরে। শানভি সামনে তাকিয়ে হাসে। কি করবে এত মানুষের সামনে? বরং একটু অভিনয় করলেই বেটার হবে। বাসায় ঢুকতেই শালিগুলো ঘিরে ধরে শানভিকে। রিহা কোনো মতে ভিড় ঠেলে বেরিয়ে যায়। শানভি একা হয়ে যায়। শালিগুলো সেই লেভেলের বজ্জাত, কেউ চিমটি কাটে তো কেউ পায়ের উপর এসে দাঁড়ায়। এক জনের পায়ে ইয়া লম্বা লম্বা হিল, 2-3 হাত করে তো হবেই। সবার মাঝে অসহায় হয়ে গেছি। প্রায় 20 মিনিট পর সব কিছু শান্ত হলো। ভিতরে ঢুকলাম। রিহা আমাদের রুমে নিয়ে গেল। আমি গিয়ে বসলাম। রাত তখন 8টা প্রায়। ফ্রেশ হয়ে আসলাম। শাশুড়ি মা খাওয়ার জন্য ডেকে গেল। প্রায় 20 মিনিট পর দুজনে একসাথে খেতে গেলাম। রিহা সবসময় আমার হাত চেপে ধরে। ওদের বাসায়, তাই কিছু বলতেও পারছি না। খেতে যায় দুজনে। সামনাসামনি বসে তারা, নীলিমা এপাশে আর শানভি ও পাশে। খাওয়ার মাঝখানে শানভি হঠাৎ খেয়াল করে ওর পায়ে কিছু ছোঁয়া লাগছে। সামনে তাকিয়ে দেখে রিহা হাসছে। শানভি মনে মনে বলে, সব শোধ তুলবো, শুধু একটা রাতেরই তো ব্যাপার, কালকে বিকালে তো আবার চলে যাবে। রিহা মনে মনে বলে, এই একদিন চালিয়ে মারবো তোমাকে। আমাকে তো চিনো না তুমি, মগের মূল্যক নাকি? হ্যাঁ, বিয়ে করবে আবার বউ হিসেবে মানবে না? আমি তো আমার অধিকার আদায় করেই নিব। বেশ বিরক্তির সাথেই খাওয়া শেষ করে শানভি। তারপর নিজের রুমে চলে যায়। অনেক ক্লান্ত লাগছে, ঘুমানো দরকার। সেই সময় ওর বন্ধুরা রুমে আসলো। কিরে, তোরা এখানে কেন? তো কই যাব, ঘুমানোর জায়গা নাই। কেন, কি হয়েছে? তোর শালিকাগুলো বের করে দিছে রুম থেকে, বলেছে টাকা লাগবে 5,000, না হলে আজকে ঘুমাতে দিবে না আর খেতেও দিবে না। কেমনটা লাগে বলতো? দোষ ভালো তো হয়েছে, সারা রাত আড্ডা দে যা। আরে ভাই,
একটা রাত না ঘুমালে কিছুই হবে না। আর খাওয়া? ওদের আমার রুমে পাঠিয়ে দে, আমি বলে দিচ্ছি। ওকে, গেলাম। প্রায় 5 মিনিট পর শালিকা আসলো, সাথে শরবতের গ্লাস। সানভিকে দেখে বলল, ডাকছেন কেন বলেন? আমাদের আজকে সারা রাত জাগতে হবে, আপনার বন্ধুরা তো না খেয়ে আছে। আচ্ছা, কি চাও বলো? টাকা দেন 5000। আমি 2000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বললাম, রাতে ঘুমানোর দরকার নেই, শুধু খাবার দিবেন ঝাল বেশি দিয়ে, আর শরবতে যেন মরিচের গুঁড়া থাকে। সে কি দুলা ভাই, আপনি বাঁচানোর বদলে আরো মেরে ফেলার প্ল্যান করছেন? চিন্তার বিষয়। তোমাকে যা বলছি তাই করো। আচ্ছা ধরেন, এটা খেয়ে নেন। বলেই শরবতের গ্লাস আমার দিকে এগিয়ে দিল। আমি গ্লাসটা শেষ করে রাখতে যাব, দেখি কেউ নাই, মানে পালাইছে। কিন্তু কেন? হঠাৎ খেয়াল করলাম আমার মুখের ভেতর আগুন জ্বলছে, মানে শরবতে মরিচের গুঁড়া দেওয়া ছিল। পানি পাচ্ছি না কোথাও, আমার মুখ দিয়ে মনে হচ্ছে ধোয়া বেরোবে। এমন সময় সামনে দেখি রিহা। তার লাল ঠোঁটের দিকে চোখ পড়তেই মনে হলো মিষ্টি জাতীয় কিছু হবে হয়তো। তখন আসলে কোনো কিছু হুঁশ ছিল না। আমি আসলে ঝাল কম খাই, তার উপর এই অবস্থা। নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। আকৃষ্ট হয়ে পড়লাম তার লাল ঠোঁটের প্রতি। হঠাৎ করেই কিস করে বসে। প্রায় 2 মিনিট পর রিহা নিজেকে ছাড়িয়ে নিল। আহা, ঝালটা কমে গেছে। কিন্তু সানভি সামনে তাকিয়ে দেখে রিহা কেমন জানি করছে, মনে হয় ঝাল লেগেছে। ঝালযুক্ত কিস। রিহা কেমন একটা রাগী ভাব নিয়ে তাকালো আমার দিকে। তাতে কি সানভির কি আসে যায়? খুব জানতে ইচ্ছা হচ্ছে ওই বজাত বন্ধুগুলার কি খবর। আর আপনাদের বলে রাখি, ওদেরকে যে 2000 টাকা দিছে তার নকল টাকা। কার্ডের মতো, তবে অন্ধকারে টাকা মনে হয়। মেয়ে মানুষ তো, বোকা বানানো খুব সহজ। এইসব কিছু ভাবতেছে সানভি, হঠাৎ রিয়া তাকে জড়িয়ে ধরলো। মেয়েটা কাঁদতেছে খেয়াল করলো সানভি। কি করবে সে বুঝতে পারে না, নিজেকে ছাড়িয়েও নিতে পারে না, আর না পারে জড়িয়ে ধরতে। তবে সে এটা অনুভব করতেছে তার ভিতরটা কেমন জানি জুড়িয়ে যাচ্ছে। যেই জিনিসটা একদিন সানভির একটা স্বপ্ন ছিল মাত্র, সেটা আজ বাস্তব। সানভি ওভাবেই দাঁড়িয়ে থাকে। রিহা বলে, একটু ছাদে নিয়ে যাবে? ছাদে কেন যাবো এত রাতে? চলো না সানভি, প্লিজ। এত রাতে ছাদে কেন যাব? চাঁদ দেখবো। সানভি মনে মনে বলে, চাঁদ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, আর ছাদে যাওয়ার কি দরকার? তবে তার মনে জেদ চেপেছে, কিছুতেই সে আর প্রকাশ করবে না সে ভালোবাসে তাকে। সানভি ছাদের দিকে পা বাড়ায়। রিহা বলে, একটু কোলে নাও না, হাঁটতে ইচ্ছে করছে না। সানভি চুপচাপ কোলে তুলে নেয় রিহাকে। রিহা কোলে থাকা অবস্থায় সানভির গালে একটা চুমু দেয়। সানভি শুধু দেখছে কি কি করতে পারে রিহা। বাধা দিবে না এই একটা দিন। ছাদে গিয়ে নামিয়ে দেয় রিহাকে। সানভি ছাদের এক কোণে গিয়ে একটা সিগারেট ধরায়। দুটো টান দিতেই রিহা সিগারেটটা ফেলে দেয়। সানভি শুধু অবাক হয়ে দেখে, একটা দিনও তো, তারপর সব ঠিক। রিহা বলে ওঠে, আমি ওই পুড়ে যাওয়া ঠোঁটে ভালোবাসতে পারবো না। তো আমি কি করব? কি করবা মানে? সিগারেট খাওয়া যাবে না। 1000 বার খাবো, আমার ইচ্ছা। কেন খাবা তুমি? তুমি তো ভালো ছেলে। একজন ধর্ষক কখনো ভালো লোক হতে পারে না। তুমি ধর্ষক না, তুমি আমার স্বামী এখন। তুমি তো বাধ্য হয়ে বিয়েটা করছো। আমি যদি ওইটা না করতাম, তুমি জীবনেও আমাকে বিয়ে করতে না। রিহা চুপ করে যায়। কি বলবে? সব সত্য যে সানভিকে সে দেখতেই পারতো না, কেন জানি। কিন্তু ছেলেটার মাঝে খারাপ কোনো দোষ ছিল না। আর সানভি প্রায় ভিতর থেকে মরে যাচ্ছে। অনুতাপের আগুনে পুড়ছে সে প্রতিনিয়ত। ধর্ষণ করেছে সে, এটা না করলেও পারতো। বিয়ে না করলে করতাম না। বিয়ে হাজারো লোক আছে যারা বিয়ে করছে না, তাদের মতো আমিও না হয় থাকতাম। কিন্তু কেন করলাম কাজটা? আমি কিভাবে করলাম? মনে মনে ভাবে সানভি। মনে পড়ে যায় সে ভেবেছিল রাত হলে প্রতিদিন রাতে তারা গুনবে, সানভি রিহার কোলে মাথা রাখবে, তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিবে, ভালোবাসার চাদরে জড়িয়ে নিবে একে অপরকে, এক প্লেটে খাবার খেত। কিন্তু বিয়েটা বাস্তব হলেও বাকি সবকিছু অপূর্ণই থেকে যাবে, কারণ সে ধর্ষক। সানভির চোখ দিয়ে পানি বের হয়ে আসে। অন্ধকারে কেউ দেখে না সে পানি। নায়িকার নাম চেঞ্জ করে রিহা থেকে নীলিমা করা হলো।
হঠাৎ পিছনে কারো ডাকে ঘোর কাটে শানবীর। শালিগুলো আবার এসেছে। ঝটফট চোখটা মুছে ফেলে সে। রিহাও এতক্ষণ অন্যমনস্ক ছিল, এবার বাস্তবে ফিরল। শানবী তাকিয়ে দেখে তার বন্ধুগুলো নিচে দৌড়াদৌড়ি করছে। কি হয়েছে ওদের ভাবতেই মনে পড়ে, ওদের তো ঝাল বেশি করে দিয়ে খাওয়ানোর কথা ছিল। দৌড়ে নিচে নামলো শানবী। ওরা শানবীকে দেখে বলল, শালা তুই এটা কি করলি? এত ঝাল আমরা বাপের জীবনেও খাইনি। শানবী না বোঝার ভান করে বলল, কি করলাম আমি? শালা এত ঝাল দিতে বলছিস কেন? আচ্ছা দাঁড়া, আমি মিষ্টি আনতাছি। শানবী দৌড়ে গেল নীলিমার কাছে। নীলিমা তখনও ছাদে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। শানবী চুপচাপ নীলিমার পিছনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, একটু মিষ্টি হবে? নীলিমা শানবীর কাছে চলে আসলো। আমি এই মিষ্টির কথা বলি নাই, মিষ্টি চেনো না, ওইগুলো দাও। নীলিমা লজ্জা পেয়ে রুমে চলে গেল। সে ভেবেছিল আবারও ঝাল লাগছে, তাই মিষ্টি চাইছে। কিছুক্ষণ পর মিষ্টির প্যাকেট হাতে ছাদে আসলো নীলিমা। তারপর শানবীর হাতে দিয়ে বলল, মিষ্টি দিয়ে কি করবা? নিচে তাকাও, বুঝতে পারবে। বলে শানবী চলে গেল। নীলিমা নিচে তাকাতে হেসে ওঠে, পুরো একটা কমেডি। শানবী নিচে যাওয়ার সময় দেখা হয়ে যায় তার শালীদের সাথে। নিহা বলে ওঠে, দুলা ভাই ঝাল একটু বেশি দিয়েছিলাম। তাই বলে এত? আরে দুলা ভাই মানুষ একটু দিতে বলেছে, আমরা বেশি বেশি দিয়ে দিয়েছি। বলেই হেসে ওঠে নিহা আর তার বান্ধবীগুলো। শানবী বলে, শালিকা এত খুশি হওয়ার কিছু নাই, টাকাগুলো ভালো করে চেক করো, হাসি ফুরিয়ে যাবে। মানে? এগুলো টাকা না, শুধু কাঠ। শানবী বিজয়ের হাসি দিয়ে বেরিয়ে যায়। নিহা টাকাগুলো চেক করে দেখে সত্যিই তাই। খুব রাগ হয় তার। বান্ধবীদের সাথে কথা বলে কিভাবে দুলাভাইকে জব্দ করা যায়। তারপর একটা বুদ্ধি বের করে, শানবীকে ল্যাং মেরে ফেলে দিবে। তারপর পকেট থেকে মানিব্যাগটা নিয়েই দৌড়। তখন বুঝবে কেমন লাগে। শানবী দৌড়ে বন্ধুদের কাছে গিয়ে মিষ্টি খাওয়ায়, তারপর চলে আসে, গিয়ে রুমে বসে। তখনই নীলিমা আসে। শানবী চুপচাপ বসে থাকে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। হ্যালো দোস্ত, একটু ছাদে আয়। এখন আবার ছাদে কেন? কথা আছে, আয় একটু। শানবী ছাদে যায়, গিয়ে দেখে শিয়াম দাঁড়িয়ে আছে। কি রে, ডাকলি কেন? দোস্ত, একটা হেল্প লাগবো। কি হেল্প বল? হেল্পটা খুবই কঠিন একটা কাজ আমার জন্য, তবে তোর জন্য খুব সহজ। দোস্ত প্লিজ বল, কাজটা করবি তুই? আরে বলবি তো, কি হেল্প? দোস্ত, আমি প্রেমে পড়েছি। কস কি? তুই কার সাথে প্রেম পড়ছিস? তোর শালীর প্রেমে, মানে নিহার প্রেমে। কি? সত্যি দোস্ত, একটু নাম্বারটা জোগাড় করে দে প্লিজ। আমি এসবের মধ্যে নাই। নীলিমার ব্যাপারে আমি কতটা হেল্প করছি ভুলে গেলি? আচ্ছা যা, লাগবো না। বলেই রাগ করে মুখ ঘুরায়। আচ্ছা দেখি কি করতে পারি। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা এখন বাই, যা, শালা ভাবি ওয়েট করছে। ওকে। শিয়াম চলে যাওয়ার পর শানবী সিগারেট ধরায়। সিগারেট শেষ করার পর কিছুক্ষণ বসে থাকে শানবী। তারপর আসার পথে শালিকাগুলো দেখে আড়াল থেকে তাকে। নিহা ভাবে এই সুযোগ, এবার ফেলে দিব বেটা দুলাভাইকে। আমার সাথে পাঙ্গা নেওয়া এবার হাড়ে হাড়ে টের পাবে নিহাকে। শানবী অন্যমনস্ক ভাবে হেঁটে চলেছে। তারপর কি ঘটেছে সেই খেয়াল নেই তার। নিহার খুব কাছে চলে আসছে, সে বুঝতেই পারেনি। নিহা আড়াল থেকে পা বাড়িয়ে দিতেই শানবী কিছু একটার সাথে আটকে গিয়ে হোঁচট খায়, কিন্তু সে তো ব্যথা পেল না। তাহলে কি হলো তার? হঠাৎ খেয়াল করলো নীলিমা তাকে ধরতে গিয়ে নিজেই পড়ে গেছে, আর শানবী তার উপর। নীলিমার মুখে মুচকি হাসি, যদিও পায়ে বেশ ব্যথা পেয়েছে, তারপরও সে খুশি। এদিকে নিহা নীলিমাকে দেখে পালাইছে। শানবীর খেয়ালই নেই যে সে একজনের উপর পড়ে আছে। তার সব মনোযোগ একটা ঠোঁটের উপর, লাল একটা গোলাপের পাপড়ির উপর নজর পড়ে গেছে। কিছুতেই চোখ ফেরাতে পারছে না সে। নীলিমা চোখ বন্ধ করে আছে, সে আন্দাজ করতে পারে এখন কি হতে চলেছে। তবে শানবী সব কিছু ভুল প্রমাণ করে নিজেকে সংযত করে উঠে দাঁড়ায়। নীলিমা এতক্ষণ পর চোখ খুললো। শানবী কিস করলো না, এটা ভেবে সে একটু অবাক হলো। তারপর সেও উঠবার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ।
পায়ে খুব ব্যথা পেয়েছে, উঠে দাঁড়াতে পারছে না সে। ব্যাপারটা চোখ এড়ায় না সানভীর। চুপচাপ করে তুলে নেয় নীলিমাকে। নীলিমা সানভীর কাঁধে হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। সানভী হেঁটে চলেছে আর মনে মনে বলছে, আটার বস্তা এত ভারী কেন? এমনিতে তো চিকন, তাহলে এত ভারী কেন? আর নীলিমা ভাবে, লিপকিসের চাইতে আমাকে যে এভাবে নিয়ে যাচ্ছে এটাই বেশি আনন্দের। মনে মনে ধন্যবাদ দেয় নিহাকে। প্রথমে ভাবছিল বকা দেবে, কিন্তু এরকম কিছু হয়ে যাবে ভাবতেও পারিনি। সানভী নীলিমাকে কোলে করে রুমে এনে নামিয়ে দেয়। নীলিমা চুপচাপ শুয়ে থাকে, সানভীও চুপ। সানভী পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে সানভীর ঘুম ভাঙে অনেক আগে। নীলিমা তখনও ঘুমাচ্ছে। সানভী অপলক দৃষ্টিতে দেখতে থাকে নীলিমাকে। মন ভরে দেখে তার মায়াবী মুখটা। সানভী ভাবতেই পারে না এমন একটা মেয়েকে সে কষ্ট দিচ্ছে। নিজেই অবাক হয়। সানভী ভাবতে থাকে পুরনো কথা। মনে মনে বলে, সেই দিনগুলোই ভালো ছিল, যখন থাপ্পড় খেয়ে বাসায় ফিরতাম। রাত হলে লুকিয়ে লুকিয়ে তোলা ছবিটা দেখে আবার সব ভুলে ঘুমিয়ে যেতাম। খুব ইচ্ছা হচ্ছে মেয়েটার গাল স্পর্শ করতে, একটু আদর করতে, কিন্তু সে পারছে না। এভাবেই ভাবতে থাকে। হঠাৎ নীলিমার ঘুম ভেঙে যায়। সানভীর সেদিকে খেয়ালই নেই। নীলিমা আর চোখে দেখে সানভী তাকিয়ে আছে তার দিকে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ দুজনের চোখে চোখ পড়ে যায়। সানভী চোখ নামিয়ে নেয়, তারপর আবার ঘুমিয়ে পড়ে। নীলিমা বুঝতে পারে না সানভী আসলে চায় কি, তাকে চায় নাকি অন্য কিছু। আর ভালো লাগে না তার, সেও ঘুমিয়ে পড়ে। সকাল 8টা বেজে গেছে, দুজনেই ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে কখন যে নীলিমা সানভীকে জড়িয়ে ধরেছে নিজেও জানে না। সানভী অবশ্য বুঝতে পেরেছে ব্যাপারটা। শীত লাগছিল আর ঘুমের মধ্যে ধরেছে, তাই কিছু বলেনি। তারও খুব ইচ্ছা হচ্ছিল বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু কি আর করার, নিজের মনকেই বুঝাতে পারছে না সে। একবার ভাবে নীলিমা তার সাথে কি কি করেছে, আবার ভাবে সেও তো কম কিছু করেনি। মনে মনে আফসোস করে, আগে শীতকালে পোস্ট দিতাম, এই শীতে বউ চাই, কারণ জড়িয়ে ধরে ঘুমাবো, তাতে শীত কম লাগবে। আর এখন বউ থাকতেও কিছু করতে পারি না, আমার কপালটাই খারাপ। সানভী নীলিমাকে রেখে উঠে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়ে আসে। একটু পর শালিগুলো আসে, এসে নিচে নিয়ে যায় সানভীকে। সানভীর মাথায় আবার আরেক চিন্তা ঢুকেছে। শালিকার নাম্বারটা নিতে হবে। এই সিয়ামটাও না, শালায় আমার বিয়েতে এসে মেয়ে পছন্দ করে ফেললো, তাও আবার আমার শালিকায়, আর আমি তার নাম্বার এনে দিব। ভাবতেই হেসে ওঠে সানভী। সানভী গিয়ে দেখে বন্ধুরা বসে আছে। সানভী গিয়ে তাদের পাশে বসে। সিয়াম খোঁচা মেরে বলে, নাম্বার আনছোস? আরে বেটা থাম, আমি দিবনি, এখন সবকিছু গোলমাল করে দিস না। আচ্ছা, ব্যবস্থা কর। ওকে। দুলাভাই কি খাবেন বলুন? না, বেশি কিছু না, 1 গ্লাস পানি হলেই চলবে। আর আপনারা? আমরাও তাই। কি খাবেন বলুন? আপনার নাম্বারটা হবে? সবাই কেমন চোখ বড় বড় করে তার দিকে তাকায়। সানভী মাথা নিচু করে ফেলে। মান সম্মান বুঝি আজকে সব গেল। শালার সিয়ামটাও পারে, ওকে বলছি আমি জোগাড় করে দেবো, বাট ওর সহ্য হয় না। এখন যদি কিছু হয় তো আমি দায়ী না, মর তুই শালা। মনে মনে বলে সানভী। ওদিকে নিহা তো আকাশ থেকে পড়লো। ছেলেটা তার কাছে সরাসরি নাম্বার চেয়ে বসলো, যেখানে কলেজের ছেলেরা তার দিকে তাকানোর সাহসও পায় না। আসলে নিহা একটু না, অনেক রাগী, তাই তার মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে এবার ভূমিকম্প কিংবা বড়সড় ঝড় আসতে চলেছে। নিহা চোখ রাঙিয়ে বলে, আপনি ছাদে আসুন। শিয়াম সানভীর হাতে চিমটি দিয়ে বলে, তুইও আয়, ভয় লাগতাছে। শালা আমি দিতে চাইছিলাম, ভালো লাগেনি, এখন যা একা একা ছাদে, তুই মর, আমি নাই। শিয়াম বেচারা একবার নিহার দিকে তাকায়, আবার সানভীর দিকে তাকায়। কি আর করার, একা একাই ছাদে যায়। নিহাও কিছুক্ষণ পর চলে যায়। শিয়াম চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব ভয় লাগছে তার। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে। অন্যের জন্য অনেক মেয়েকে রাজি করেছে, বাট নিজের বেলায় কিছুই করতে পারে না। হঠাৎ কারো পায়ের আওয়াজ পায় সে। নিহা এসেছে মনে হয়, এই ভেবে ঘুরে পিছনে তাকায়। তাকিয়ে দেখে নিহা। নিহার চোখে রাগ স্পষ্ট। শিয়াম বলে, ছাদে কেন ডাকলেন? নাম্বার নেবেন না তাই, ওখানে দিলে তো আপনার বন্ধুরাও জেনে যেত, তাই ডাকলাম। তাও ঠিক।
বোকামার্কা একটা হাসি দেয় সে। নিহার বেশ রাগ হয় তার হাসি দিকে। এমনিতেই মাথা গরম হয়ে আছে তার। চিৎকার করে বলে ওঠে, ওই ছেলে, আমার নাম্বার চাওয়ার সাহস কোথায় পেলেন? হ্যাঁ, আবার হাসেন? নেহার চিৎকারে ভয় পেয়ে যায় শিয়াম। সরি। শুধু দুলাভাইয়ের বন্ধু বলে কিছু বললাম না, তা না হলে আজ আর বাসায় যাওয়া লাগতো না। শিয়াম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ ছেড়ে নেহা চলে যায়। একটু পর সানভি আসে শিয়ামের কাছে। কিরে দোষ, কিছু হলো? দিছে কিছু? দিছে। কি দিছে দোষ? বাড়ি আর হুমকি। ও আচ্ছা, লেগে থাক, হয়ে যাবে। আচ্ছা। সানভি তার রুমে চলে যায়। গিয়ে দেখে নীলিমা গোসল করে আসছে। মাথার চুল এখনো ভিজা। সানভি আবারও ক্রাশ খায় নীলিমাকে দেখে, কিন্তু কি আর করবে, কিছুই করার নেই। নিজের মঞ্চে অনুতাপ আর রাগ তার সবটাই ঝাড়তেছে নীলিমার উপর। তবে সে তো পারে না কাউকে ইগনোর করতে, তাও আবার সবচেয়ে প্রিয় মানুষটাকে। সানভি কিছু না বলে বিছানায় বসে। নীলিমা বলে, সানভি, আমি সরি বলছি তো, তারপরে এমন কেন করছো তুমি? তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে বিয়ে করলে কেন? ছেড়ে দিতে রাস্তায়। আমি চাই না কেউ কষ্টে থাকুক লাঞ্ছনা আর অপমান নিয়ে। হ্যাঁ, খুব সুখে রেখেছো তাই না? এর চাইতে তো মরে গেলেও ভালো হতো। সানভি চলে যায় রুম থেকে। নীলিমা কাঁদতে থাকে। কেন এই জীবন তার? সে তো এটা চায় না। সে তো চায় সানভিকে ভালোবাসতে, আর সানভিও যেন তাকে আগের মতো ভালোবাসে। তাহলে কেন এমন? আজ কেন এভাবে কষ্ট পেতে হচ্ছে? হ্যাঁ, সে মেনে নিচ্ছে জেদের বশে দুজনে খুব খারাপ কিছু করে ফেলেছে, কিন্তু তাই বলে বিয়ের পর এসব কেন? নীলিমা চিৎকার করে কাঁদতে থাকে। কেউ শুনে না তার কান্না। সানভি চলে যায় ছাদে। একা একা বসে থাকে। সকালের রোদটা গায়ে লাগতেছে। তারও মনটা খারাপ। সেও তো চাইছে নীলিমাকে ভালোবাসতে, কিন্তু পারছে না। একটা বাধা সব সময় তাকে আটকাতে চাচ্ছে। আসলে সে পারে না কারো উপর রাগ করে থাকতে। আর সেখানে নিজের বিয়ে করা বউ, যার পিছনে পুরো 7টা বছর ঘুরেছে শুধু একটাবার ভালোবাসি শোনার জন্য। আর আজ সে তার বউজো, অথচ এত কাছে থেকেও তারা অনেক দূরে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে সানভি। নিজেকে খুব ছোট মনে হয় নিজের কাছে। সানভি খেয়াল করেনি শিয়াম কখন তার পিছনে এসে দাঁড়াচ্ছে। শিয়াম সানভির কাঁধে হাত রাখে। সানভি চমকে ওঠে। পিছনে তাকিয়ে দেখে শিয়াম। সানভি শিয়ামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শিয়াম বুঝতে পারে না কি হয়েছে তার। এর আগে কখনো সানভিকে এইভাবে কাঁদতে দেখেনি। কি হলো তার বুঝতে পারে না শিয়াম। কিছু না বুঝতে পেরে শিয়াম সানভিকে জড়িয়ে ধরে। সানভি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সানভি চোখ মুছে বলে, কিছু না। কি হবে? কিছু হয় নাই। তাহলে কাঁদছিস কেন? এমনি। আচ্ছা, কান্না থামো, কেউ চলে আসবে। সানভি নিজেকে সামলে নেয়। ওদিকে নীলিমা কেঁদে চলেছে। সবাই ভাবছে সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কাঁদছে। নীলিমাকে তার মা তার রুমে নিয়ে যায়। সানভিও নিজের রুমে গিয়ে গোসল করে। তারপরে চলে যায় খাবার টেবিলে। দেখে সবাই বসে আছে, নীলিমাও আছে। সানভি গিয়ে পাশের চেয়ারটাতে বসে, কারণ একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল। তারপর খেতে শুরু করে। সবাই নানা গল্প করতে থাকে। সানভি শুধু শোনে। নীলিমাকে খেয়াল করছে সে। খুব একটা খাচ্ছে না নীলিমা। সানভি নিজেও খুব একটা খাচ্ছে না। আর নীলিমার কথা বলে কি হবে? খাওয়া দাওয়া শেষ করে সানভি রুমে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়ে। সারাদিন আর দেখা হয়নি নীলিমার সাথে। হবে কিভাবে? সানভি তো ঘুমিয়েই ছিল। বিকালে ঘুম পাকতেই দেখে সবাই এসে গেছে। সানভি ফ্রেশ হতে যায়। গিয়ে ফ্রেশ হয়ে আসে। সবার সাথে আড্ডা দেয় সে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। এবার যেতে হবে তাদেরকে। নীলিমা তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সানভির এই ব্যাপারটা খুব খারাপ লাগে। আরে ভাই, যাবি তো যা, তাতে আবার কাঁদার কি আছে? দুদিন পরে তো আবার আসবি। চরম মাত্রায় রাগ উঠার আগে নীলিমাকে নিয়ে গাড়িতে বসে। গাড়িতে উঠে বসে দুজনে। নীলিমা কেঁদেই চলেছে। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তারা সবার আগে। বাসা থেকে বের হতেই নীলিমার কান্না আরো বেড়ে যায়। সানভির রাগ মাথায় উঠে যায়। ধমক দিয়ে বলে, চুপ করো, এতে কাদার কি আছে? ধমক খেয়ে নীলিমা চুপ হয়ে যায়। ফুপিয়ে কাঁদতে থাকে। এটা আরো বিরক্তিকর লাগে সানভির কাছে। প্লিজ থামবে?
তাহলে একবার বলো ভালোবাসি। কখনো বলবো না। আমি আদায় করে নিব, টেনশন নিও না। আবার কাঁদতে শুরু করে নীলিমা। সানভি উপায় না পেয়ে কানে হেডফোন গুঁজে দিয়ে হার্ড রক একটা গান শুনতে থাকে। এরকম গান কখনো শোনে না সে, একটুও ভালো লাগে না তার এরকম গান, কিন্তু আজকে ভালো লাগতেছে। কানের কাছে কান্নার শব্দ শোনার চাইতে গান শোনা অনেক ভালো। হঠাৎ নীলিমা হেডফোনটা খুলে দেয়, সানভি আবারও কানে দেয়, নীলিমা আবারও খুলে দেয়। এভাবে কিছুক্ষণ করার পর সানভি গাড়ি দাঁড় করায়। সমস্যা কি তোমার? কিছু বলছি না বলে কি ভাবছো তোমাকে আমি মেনে নিয়েছি? আর একবার যদি কান্নার শব্দ পাই তাহলে খারাপ হয়ে যাবে। হঠাৎ নীলিমা সানভির কাছে চলে যায়। সানভি কিছু বুঝে ওঠার আগেই নীলিমা কিস করতে শুরু করে। সানভি নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা চড় মারে নীলিমাকে, তারপর গাড়ি স্টার্ট করে। নীলিমা বাইরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে, শব্দ করে না, শুধু চোখ দিয়ে পানি পড়তাছে। সে ভুলে গিয়েছিল সানভি তাকে মেনে নেয়নি, তারপরও সে কেন কিস করলো নিজেও ভেবে পায় না। খুব কষ্ট হয় তার। ওদিকে সানভির চোখ দিয়ে পানি না বের হলেও মন থেকে রক্ত বের হচ্ছে। নিজের হৃৎপিণ্ডে নিজেই আঘাত করেছে, ক্ষতটা তার মনে হয়েছে। বাইরে যতই বলুক ভালোবাসি না, কিন্তু মন থেকে তো নীলিমাকে ভালোবাসে। সারা পথ আর কোনো কথা হয়নি, দুজন দুজনকে আর দেখেনি। চুপচাপ বাসায় চলে আসে। ঘরে গিয়ে শাশুড়িকে সালাম করে নীলিমা, তারপর মায়ের বুকে লুটিয়ে পড়ে। সানভি সোজা রুমে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়। নীলিমাকে কোথাও দেখতে পাচ্ছে না, হয়তো আম্মুর কাছে। এই ভেবে তার মায়ের রুমের দিকে পা বাড়ায়। রুমের কাছাকাছি যেতেই নীলিমার কণ্ঠ শুনতে পায়। সানভি আরো একটু এগিয়ে যায়, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কি বলছে তারা। সানভি শুনতে পায়, সানভি অনেক ভালো মা, ওকে তো সেই 7 বছর আগে থেকেই চিনি। ওকে কোনোদিন আমি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি, আর ঝগড়া তো নাই। ছেলেটা আমার ভালো, তবে খুব কঠিন হয়ে গেছে। তোমাকে এবার দায়িত্ব নিতে হবে ছেলেটাকে আগের মতন হাসি খুশি বানানোর। অবশ্যই মা, দোয়া করবেন। সানভি এতটুকু শুনেই চলে যায় রুমে, গিয়ে ভাবতে থাকে। এবার কি মেনে নেওয়া উচিত? আবার মনে মনে 7টা বছর কষ্ট দিয়েছে আমাকে, আর মাত্র 3 দিন হলো কেবল। এখনই এত পরিবর্তন কেন আমার মনে? না, আমাকে আরো শক্ত হতে হবে। রাত তখন প্রায় 8টা। সিয়াম বাসায় গিয়ে ব্যাগটা রাখে, তারপর জিনিসপত্রগুলো বের করে ব্যাগ থেকে। সিয়ামের মনটা খারাপ। নিহা সেই রকম ঝাড়ি দিছে, আর নাম্বার তো দেয়নি। অন্তত নাম্বারটা পেলে ভালো হতো, লেগে থাকতে পারতো। এইগুলো ভাবতে ভাবতে ব্যাগ থেকে জিনিসগুলো বের করে। হঠাৎ একটা চিরকুট দেখতে পায় ব্যাগের ভিতর। চিরকুটটা বের করে পড়তে থাকে সিয়াম। গাধা কোথাকার, নাম্বার কি ওইভাবে চাই? একটু স্টাইলিশ ভাবে তো চাইতে পারেন, তাই না? কালকে আমার কলেজের সামনে আসবা, বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিব। হতাশ হয়ে চিঠিটা রেখে দেয় সিয়াম। প্রথমে ভেবেছিল নাম্বারটা নিচে দেওয়া আছে, পুরোটা পড়ে দেখে বয়ফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দিবে। শালার প্রেম করার আগেই ছাকা খেলাম, আমার দ্বারা কিচ্ছু হবে না। তবে মেয়েটা ভালো ছিল। এইসব ভাবে সিয়াম। কালকে সে কলেজে যাবে, চিন্তা করে অন্তত ওদের পক্ষ হতে ট্রিট তো পাবে। ক্লাসের বয়ফ্রেন্ড ট্রিট দিবে, ছ্যাঁকা পার্ট হিসেবে হলেও যেতে হবে। সিয়াম বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। ওদিকে সানভিও বেশ ক্লান্ত, সেও ঘুমিয়ে পড়ে। নীলিমা খাবার জন্য ডাকতে এসে দেখে সানভি ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত করে না, নিজেও না খেয়েই ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাত ঘুম ভেঙে যায় সানভির। নীলিমার দিকে তাকায় সে, একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে নীলিমা। সানভি নীলিমার গালে হাত রাখে। নীলিমা কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায় তার, তবু চোখ বন্ধ করে রাখে। সানভি নীলিমার মাথায় হাত বুলিয়ে দেয়। নীলিমার চুলগুলো খুব ভালো লাগে সানভির, বলতে পারেন চুল দেখেই প্রেমে পড়েছিল। সানভি আলতো করে একটা চুমু দেয় কপালে, তারপর শুয়ে পড়ে আবারও। নীলিমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে জানে সানভি তাকে কতটা ভালোবাসে, শুধু এই জেদের কারণে। আর সানভি তার থেকে দূরে, অনেক দূরে। এত কাছে থেকে তবুও করিনি খেয়াল, তোমার আমার মাঝে অদৃশ্য দেয়াল। তোমাকেই বুঝি খুঁজেছি আমি এতকাল, এক ঝলকে বদলে গেল আমার দিনকাল। পরের দিন নীলিমা ঘুম থেকে উঠে সানভির গালে একটা কিস করে গোসল করতে চলে যায়। সানভি তখন ঘুমাচ্ছে। নীলিমা গোসল করে রুমে এসে দেখে সানভি এখনো ঘুমাচ্ছে।
গতকাল রাতের কথা ভুলে যায় সে। শানভি যে তাকে চড় মেরেছে সেটা যেন একটা স্বপ্ন ছিল, এমন একটা ভাব। অবশ্য মনে রাখারও কথা না, শানভিকে তো কত চড় মারছে তার কোনো হিসেব নেই। চড় খাওয়ার পর বাচ্চাদের মতো করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দৃশ্যটা মনে পড়তেই হেসে ওঠে নীলিমা। রান্না করে চলে যায় সে, গিয়ে দেখে শাশুড়ি মা রান্না করতেছে। সে ছুটতে গিয়ে সরিয়ে দেয় তাকে। মা, আপনি কোনো কাজ করছেন? আর করবেন না, এসব এখন থেকে আমি করব সব কাজ। তুমি পারবে না মা, এখানকার মেয়েরা এসব পারে না। মা, আপনি আছেন তো, শিখে নিব, শুধু একটু দেখিয়ে দিবেন। আচ্ছা শিখাবো, এখন সরো, তুমি পারবা। মা, আপনি দেখিয়ে দিন, আমি রান্না করি। আচ্ছা। দুজনে মিলে রান্না করে। রান্না শেষে দেখে শানভি এখনো ঘুমিয়ে আছে। সেই রাগ হয় নীলিমার। গ্লাসে করে পানি নিয়ে আসে। মনের ভিতর দুষ্টামি কাজ করছে তার। একবার ভাবতেছে করবে, আবার ভাবে করবে না। শেষমেশ ঠিক করে একটু মজা করা যাক। শানভির লুঙ্গির উপর একটু পানি ঢেলে দেয় নীলিমা, তারপর ডাকতে থাকে শানভিকে। এই উঠো না শানভি। কি হয়েছে? এইগুলো কি? কোনগুলা? কি? তোমার লুঙ্গি ভেজা কেন? মানে কই? কি কোথায় ভেজা? এই তুমি বিছানায় কিছু করনি তো আবার? বলেই মুখ লুকিয়ে হাসে। শানভি বোকার মতো তাকিয়ে থাকে, বুঝতে পারে না কি হলো এটা। আস্তে করে বলে, আমি তো কিছুই করি নাই। তাহলে? তাহলে কিছুই না, আমি পানি ঢেলে দিয়েছি। ঘুম থেকে উঠতে এত দেরি হয় কেন? হ্যাঁ, বলেই দৌড় দেয়, কিন্তু এগোতে পারে না। শানভি হাতটা ধরে ফেলে, তারপর এক ঝটকায় ফেলে দেয় বিছানার উপর। তারপর বাকি পানিটুকু গ্লাস থেকে নীলিমার উপর ঢেলে দিয়ে চলে যায় শানভি। নীলিমা বুঝতে পারলো না সে কি এটা রাগ করে করলো নাকি ভালোবেসে। যাই করুক না কেন, তাতে আমার কি? এখন আমাকে আবার কাপড় চেঞ্জ করতে হবে। ধুর, শানভি নিজেও জানে না কেন করলো এটা। নীলিমা ড্রেস চেঞ্জ করতে থাকে আর শানভি গোসল করে। ওদিকে সিয়াম বেচারার অবস্থা খুবই করুণ, কান্না করে অবস্থা শেষ করে ফেলেছে। ছ্যাঁকা ট্রিট খাবে আজকে। সকাল সকাল গোসল করে পারফিউম মেরে চুলে জেল দিয়ে তারপর হেয়ার স্প্রে মেরে বের হয় সিয়াম। পকেটে টাকা নেয় না খুব একটা। ডেটিং এলে না হয় টাকা নেওয়া যেত, কিন্তু যাবে তো ছ্যাঁকা পার্টিতে। বাইকটা নিয়ে বেরিয়ে যায় সিয়াম। নিহা অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। এমন সময় সিয়াম গিয়ে দাঁড়ায় নিহার সামনে। নিহা বাইকে উঠে। সিয়াম প্রশ্ন করে, তুমি একা কেন? বয়ফ্রেন্ড কই? আর বাইকে কেন উঠলা? বয়ফ্রেন্ড দেখলে মাইন্ড করবে তো? না, মাইন্ড করবে না, ও তো রেস্টুরেন্টে থাকবে। আচ্ছা চলো। সিয়ামের রাগ হয় বেশ, জোরে জোরে বেগ কষে সে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকজনের বাইকে উঠে মজা দেখাবো আজকে। সিয়াম মনে মনে বলে। সারা রাস্তা ব্রেক কষতে কষতে যায় সিয়াম। রেস্টুরেন্টের সামনে এসে থামে। মনে মনে বেশ খুশি হয় সিয়াম। যাক, খাওয়া দাওয়া ভালোই হবে। নিহা আগে ঢুকে একটা চেয়ারেও বসে। সিয়াম দেখে কেউ নেই সেখানে। সিয়ামও ঢুকে চেয়ারে বসে বলে, কই তোমার বয়ফ্রেন্ড? রাস্তায় আসতেছে। এই তুমি আসার আগে বলেছো রেস্টুরেন্টে বসে আছে। না মানে আমার বয়ফ্রেন্ড নাই। কি? জি। সিয়াম বুঝতে পারে আজকে তার খবর আছে। সব টাকা তার পকেট থেকে খসাবে। তার চাইতে ভালো বিদায় নিয়ে চলে যায়। সিয়াম উঠে চুপি চুপি বাইরের দিকে যায়। নিহা ডাক দিয়ে বলে, ওই ছেলে, কই যাও? কই? কোথাও না, এখানেই গরম লাগছিল তো তাই বাইরে আসলাম। এসি চলতেছে ভিতরে আর তুমি বলো গরম? ও সরি। সিয়ামকে নিহাকে বলে, মিথ্যে বলার কি দরকার ছিল? মিথ্যা না বললে তো পকেট ভর্তি টাকা নিয়ে আসতা ডেটিং করার জন্য, তাই বলি নাই। মানে আমি জানি যে সিয়ামের পকেটে টাকা নাই, ট্রিট খেতে চলে আসছে। বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ট্রিট দিবে। মানে বুঝি না কিছু? বুঝলাম না তো, বুঝিয়ে বলো। মানে আই লাভ ইউ। সিয়ামের চোখে অন্ধকার দেখতেছে। একদিনই প্রেম, সিয়ামের বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। তাই সে নিহার হাতটা ধরে এটা বোঝার জন্য যে এটা সত্যি নাকি মিথ্যা। কিন্তু নিহা বলে ওঠে, ওই লুচ্চা, আই লাভ ইউ বলেছি আর হাত ধরা শেষ, যা তোর সাথে ব্রেকআপ।
বলেই বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। শিয়াম আবালের মতো হাঁ করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না কি হলো হঠাৎ করে। মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, কি করলাম, হাতটা তো চেক করার জন্য ধরেছি আর তাতেই ব্রেকআপ। এমন সময় নিহা আবারও এসে শিয়ামের হাত ধরে হ্যাচকা টান দিল, তারপর টানতে টানতে নিয়ে বাইকে বসালো। নিহা পিছনে বসলো। নিহা শিয়ামকে জড়িয়ে ধরলো, তারপর বলল, নদীর পাড়ে যাবো, চলো। আচ্ছা। নিহা পিছনে বসে আছে ছেলেটার বোকামি দেখে। তার কত ইচ্ছা ছিল সাহসী একটা ছেলের সাথে প্রেম করবে, তা না, উল্টো একটা বোকা ভিতর ডিমের সাথে প্রেম করতে আছে। শিয়াম কিছুই বুঝতে পারছে না। একবার আই লাভ ইউ বলে, আবার বলে ব্রেকআপ, আবার জড়িয়ে ধরে। কিছুই বুঝি না, মেয়ে নাকি অন্য কিছু। যাই হোক, ভালোই হয়েছে, একটা রাগী গার্লফ্রেন্ড তো পেয়ে গেলাম। ছ্যাঁকা খাইতে এসে গার্লফ্রেন্ড পাইলাম, হি হি। মনে মনে সেই রকম খুশি হয় শিয়াম। একটা শান্তশিষ্ট পুকুর পাড়ে গিয়ে বসে তারা। তোমাকে নদীর পাড়ে নিয়ে যেতে বলেছি, পুকুর পাড়ে না। ঢাকা শহরে নদী কই পাবো? এর জন্য তো ঢাকার বাইরে যাওয়া লাগবো। ও, তাহলে থাক, এটাই ঠিক আছে। নিহা উঠে গিয়ে শিয়ামকে বলে, কান ধরো। কেন? ধরতে বলছি, ধরো। এত কথা কেন বলো? হ্যাঁ। শিয়াম কান ধরে, তারপর নিহা বলে, এবার বলো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। জোরে বলো। আমি তোমাকে ভালোবাসি। এবার চোখ বন্ধ করো। শিয়াম বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে এসব। শিয়াম চোখ বন্ধ করে। নিহা আলতো করে শিয়ামের ঠোঁটে একটা কিস করে, তারপর জড়িয়ে ধরে শিয়ামকে। শিয়ামের হার্টবিট 10 গুণ বেড়ে গেছে। এটা কি স্বপ্ন নাকি সত্যি বুঝতে পারছে না সে। নীরব দর্শকের মতো শুধু দেখছে কি হয়। তারপর দুজনে অনেকক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে যায়। ওদিকে সানভি গোসল শেষ করে এসে খাওয়ার টেবিলে যায়। গিয়ে দেখে নীলিমা বসে আছে। সানভিকে দেখেই উঠে দাঁড়ায়। সানভির বাবা মা সবাই ওখানে। নীলিমা সবাইকে খাবার দেয়, সানভিকেও দেয়। তুমিও এসো, একসাথে খেয়ে নাও। নীলিমা বিশ্বাস করতে পারে না সানভি এসব বলতেছে। অবশ্য সানভি শুধু বাবা মাকে খুশি করার জন্য কথাটা বলেছে। নীলিমা সবাইকে খাবার দিয়ে নিজেও বসে পড়ে। তারপর খাওয়া শেষ করে সানভি উঠতে যাবে, তখন নীলিমা বলে, দই আছে, বসুন। নীলিমা ফ্রিজ থেকে দই বের করে সানভির প্লেটে দেয়। সানভির দই অনেক প্রিয়। নীলিমার দিকে একবার তাকায়, তারপর দইটুকু শেষ করে রুমে চলে যায়। এইভাবে সারাদিন রূপে বসে থাকতে তার ভালো লাগে না। কবে যে অফিসে যাব ভাবতে থাকে সানভি। সানভি রুমে বসে বসে ভাবতে থাকে কবে যে অফিসে যাব। এই বোরিং লাইফ আর ভালো লাগে না। আজকে বউয়ের সাথে একটু রোমান্স করব, তবে আমি তো ওকে বউ হিসেবে মানি না। তাহলে ভাবতে ভাবতে হারিয়ে যায় সানভি ভাবনা জগতে। হঠাৎ নীলিমার ডাকে সানভির ঘোর কাটে। এই যে শুনছেন, আজকে একটু শপিং এ যাব, নিয়ে যাবে? ছোটকে নিয়ে যাও, আমি কেন? চলো না। আচ্ছা, বিকেলে যাব। থ্যাংক ইউ। নীলিমা খুশি হয়ে জড়িয়ে ধরে সানভিকে। সানভি নিজেকে ছাড়িয়ে নিয়ে বাইরে চলে যায়। নীলিমা মনে মনে বলে, হয়ে যাবে, তুমি তো চিনো না আমাকে। ভালোবেসে তোমাকে আপন করে তো নিবই। যতটা কষ্ট দিয়েছি তোমাকে, তার চাইতে বেশি ভালোবাসবো। তুমি তখন আর ফিরিয়ে দিতে পারবে না, হয়তো ফিরিয়ে দেওয়ার সুযোগটাই পাবে না। তবে জেনে রেখো, তুমি আমার হবেই। কিন্তু নীলিমা তো জানে না সে সানভীর হয়ে গেছে সেই কবেই। ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না, শুধু বাইরে বাইরে একটা ভাব দেখানো হয় যে তাকে ঘৃণা করি, কিন্তু ভিতর থেকে যে ভালোবাসে সে কোনোদিন তার ভালোবাসার মানুষকে ঘৃণা করতে পারে না। সানভীও পারেনি, শুধু বাইরে দেখাচ্ছে সে তাকে ভালোবাসে না, কিন্তু ভিতরটা বারবার বলে সানভী ফিরে যা। কেন এমন করছিস, সে তো এখন তোর বউ। আবার বিবেক তাকে বলে, কেন ফিরে যাবি, মনে নেই কি কি করেছিল তোর সাথে? প্রতিশোধ নেই প্রতিশোধ। এইসব কথার ফিরে আর সানভী দোটানায় পড়ে গেছে। দুপুর 2টোর দিকে সানভী বাসায় ফিরে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় নীলিমা। সানভী নিজের রুমে যায়, তারপর ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখন নীলিমা এসে দরজা বন্ধ করে দেয়। সানভী চুপচাপ দেখে সে কি করে। নীলিমা এসে তার পাশে শুয়ে পড়ে, তারপর হাত ধরে বলে, সানভী, আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? আমি তোমাকে সত্যি এখন ভালোবাসি। তখন বাসতাম না, কিন্তু এখন আমাদের বিয়ে হয়েছে।
এখন কেন দূরে তুমি সানভি? নীলিমা দেখো, একটা কথা বলি, বিয়েটাও কিন্তু জোর করে হয়েছে। আমি একটা বাজে সাহায্য নিয়েছি তোমাকে বিয়ে করার জন্য, তা না হলে জীবনেও আমাদের বিয়ে হতো না। তাহলে এখন কি চাও? দুজন দুই মেরুর হয়ে থাকতে? আমি জানি না কিছু, আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাও, অন্তত তোমার বুকে মাথা রেখে ঘুমানোর অধিকারটা দাও। সানভি কিছুক্ষণ চুপ থেকে বলে। আচ্ছা ঘুমাও। নীলিমা মনে মনে বলে, কেবল বুকের উপর অধিকার নিয়েছি, এরপর সব অধিকার নেব। নীলিমা সানভির বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। সানভিরও মনটা একটু শান্তি পায়। সন্ধ্যার দিকে ঘুম ভাঙে দুজনের। নীলিমা বাথরুমে ঢুকে শপিং এ যাবে সে। সানভিরও তো গোসল করা দরকার, কিন্তু বাথরুমের তো একটাই, দরজায় টোকা দেয় সানভি। নীলিমা তাড়াতাড়ি আসো, গোসল করব। হয়ে গেছে, চলে এসো। নীলিমা দরজা খুলে দেয়। সানভি ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভিতরে ঢুকে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সানভি। আগেই বলে রাখি, সবটাই কিন্তু আপনাদের আনন্দ দেওয়ার জন্য, খারাপ মাইন্ডে নিলে লেখক দায়ী না। সানভি বাথরুম গিয়ে দেখে ধুর, লজ্জা লাগতেছে। বাথরুমে গিয়ে দেখে নীলিমা গোসল শেষ করে শাড়ি পরার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আপনারা কি ভাবছিলেন যত সব লুইচা, ভাগেন এখান থেকে? সানভি খুব ভালো করে দেখে নীলিমা কেন পারছে না। ছোটবেলায় মায়ের কাছ থেকে সানভি কাপড় পরানো শিখেছিল। তার খুব ইচ্ছে নিজের বউকে শাড়ি পরিয়ে দিবে। এখন তো মনে হচ্ছে সুযোগটা চলে এসেছে। সানভি টাওয়ালটা রেখে নীলিমাকে কোলে তুলে নেয়, তারপর বেডরুমে চলে যায়। গিয়ে নীলিমার পেটের উপরে হাত রাখে। নীলিমা কেঁপে উঠে, কিন্তু এবার কাঁপাকাঁপি বন্ধ করে সানভি কাপড়টা নীলিমাকে পরিয়ে দেয়। তারপর সানভি বাথরুমের দিকে যায়। নীলিমা হাতটা ধরে ফেলে, সানভির কানের কাছে মুখটা এনে বলে, ভালোই তো শাড়ি পরাতে পারো, এরপর থেকে প্রতিদিন তুমিই শাড়ি পরিয়ে দিবে। কি? জি, বলো পরিয়ে দিবে। না, আমি পারবো না। কেন? প্রেমে পড়ে যাবা সেই ভয়ে? সানভি মনে মনে বলে, প্রেমে তো সেই কবেই পড়েছি, আজ আবার নতুন করে পড়বো কিভাবে? এখনো তো উঠতেই পারিনি। কি হলো মিস্টার সানভি, বলুন, রাজি নাকি রাজি না? প্রেমে পড়ে যাওয়ার ভয়ে পরিয়ে দিবেন না, কোনটা? ওকে ঠিক আছে, আমি প্রতিদিন শাড়ি পরিয়ে দেব। নীলিমা খুশি হয়ে সানভির গালে একটা কিস করে পালিয়ে যায়। সানভি একটু হেসে বাথরুমে চলে যায়। গোসল শেষ করতে করতে নীলিমা তৈরি হয়ে যায়। সানভি বাথরুম থেকে বের হয়ে নিজেও তৈরি হয়, তারপর নিচে যায়। নীলিমা ওখানেই আছে মায়ের কাছে। মাকে জানিয়ে দুজনে বের হয় বাড়ি থেকে। নীলিমাকে দেখে আজ বারবার ক্রাশ খাচ্ছে সানভি। কালো শাড়ি, ঠোঁটে হালকা করে লিপস্টিক দেওয়া, হাতে কাচের চুড়ি। সারার গল্পে নীলিমাকে পাইলেও বাস্তবে পাইলাম না, আফসোস। যাই হোক, গল্পে ফিরি। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে। গাড়িতে যাবে না আজকে, রিক্সায় যাবে। রাত্রিবেলা ঢাকা শহরটা রিক্সায় ঘুরে দেখার ইচ্ছাটা খুব প্রবল সানভীর। তাও আবার পাশে যদি থাকে সুন্দরী বউ, তাহলে তো কথাই নেই। রিক্সায় উঠে তারা, রিক্সা চলছে তারা আপন গতিতে। নীলিমা আস্তে করে তার মাথাটা সানভীর কাঁধে রাখে। সানভি একটু কেমন করে জানি তাকায়, ফিরিয়ে দিতে চাইলেও পারে না, কারণ এই অধিকারটা সে তাকে দিয়েছে। নীলিমা একটু একটু করে তার মন দখল করে নিচ্ছে আবারও। ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে সানভীর, তবে এর চাইতে বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে এত কাছে থেকেও সে আজ দূরে। নীলিমা সানভীর সাথে লেপ্টে বসে শীত লাগছে তার। সানভি তার চাদর জড়িয়ে নেয় নীলিমাকে। ভালোবাসার চাদরে ঢাকা পড়ে যায় কুয়াশাগুলো। হঠাৎ সানভি নিজের অজান্তে নীলিমার কপালে একটা চুমু দেয়। ভালোবাসা কি জিনিস? কুয়াশা ঢাকা শীতের সকালে হাতে হাত রেখে পাশাপাশি চলা, নাকি রাত্রিবেলা ছোট্ট একটা চাদরে দুজনের জায়গা করে নেওয়া? হঠাৎ করে কোনো এক সময় কপালে একটা চুমু এঁকে দেওয়া, নাকি অগোছালো চুলগুলোকে গুছিয়ে নিয়ে হাতটা ধরে বলা, এই অগোছালো চুলগুলোর গোছানোর দায়িত্বটা আমি নিতে চাই? কোনটা? আমার মতে এই সবগুলি ভালোবাসা, কারণ সবসময় তো আর শীতকাল থাকে না। তাই বলে কি ভালোবাসা শেষ? না, কখনো না। এই যে ছোট্ট একটা চুমু, এটা কিন্তু সব সময় দেওয়া যায়। এলোমেলো চুলগুলো গুছিয়ে দেওয়ার মধ্যেও প্রচুর পরিমাণ ভালোবাসা বিদ্যমান। হঠাৎ করে কাউকে কল্পনা করে সেই কল্পনা হারিয়ে যাওয়াও ভালোবাসা। এরকম হাজার কারণে অকারণে ছোট্ট ছোট্ট কাজগুলোর নামই
ভালোবাসা। ভালো থেকো নীলিমা, নিজের মতো করে। আপন করে তো পেলাম না, কিন্তু মন থেকে তো মুছে দিতে পারবো না কোনোদিনও। নীলিমা সানভীর সাথে লেপ্টে বসে শীত লাগতেছে তার। সানভী তার চাদরে জড়িয়ে নেয় নীলিমাকে। ভালোবাসার চাদরে ঢাকা পড়ে যায় কুয়াশাগুলো। হঠাৎ সানভী নিজের অজান্তে নীলিমার কপালে একটা চুমু দেয়। নীলিমা অবাক হয়ে তাকিয়ে দেখে, তারপর সানভীর কাঁধে মাথাটা দিয়ে চোখটা বন্ধ করে ফেলে। সানভী মনে মনে বলে, একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি, মায়া কাটাতে হবে। আর নীলিমা ভাবতেছে, কি হলো এটা? সে কি তবে আমাকে মেনে নিল, নাকি ভুল করে? যাই হোক, আস্তে আস্তে সব হবে। সে তো আমার হবেই। রিক্সা তার আপন গতিতে চলছে। রাতে ঢাকা শহর উপভোগ করছে দুজনে। প্রায় আধা ঘন্টা পর তারা মলে গিয়ে পৌঁছালো। নীলিমা গিয়ে অনেক কিছু কিনলো, আর সানভীর জন্য একটা নীল পাঞ্জাবি। কেনাকাটা শেষ করে দুজনে বাসায় ফিরলো। রুমে ঢুকেই সানভী বিছানায় শুয়ে পড়ল, আর ওভাবেই ঘুমিয়ে গেল। নীলিমা চুপচাপ তার পাশে গিয়ে শুয়ে পড়ল। সানভীর বুকে মাথা রাখতেই এক অস্থিরতা অনুভব করতে লাগলো নীলিমা। সানভী নীলিমাকে জড়িয়ে ধরল। যেহেতু সে ঘুমাচ্ছে, তাই তার কিছুই জানা নেই কি করছে সে। নীলিমাও পরম শান্তিতে ঘুমিয়ে গেল। রাত তখন 10টা মাত্র, দুজনেই ঘুমাচ্ছে। ওদিকে শিয়াম বেচারা অপেক্ষা করছে নিহার জন্য তার বাসার নিচে। মেয়েটা বলেছে দেখা করবে, তাই খুব ভয় লাগতেছে তার। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিহা জানালার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর নিহা বাইরে আসলো, এসে শিয়ামকে জড়িয়ে ধরলো। তারপর বেঞ্চে বসে দুজনে। কি সব পাগলামি করো বলো তো? এত রাতে ডাকার কোনো মানে হয়? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। পাগলি একটা। পাগল, তোমার জন্য একটা জিনিস আছে। কি? চোখ বন্ধ করো। করলাম। তারপর? নিহা আলতো করে একটা কিস করে শিয়ামের গালে। আমি একটা দিব? কোথায় দিবা? যেখানে বলবা। ওকে, তাহলে লিপ কিস করি। তারপর দুজনের কাছে চলে গিয়ে একটা ডিপ লিপ কিস করে। এরপর শিয়াম চলে আসার জন্য পা বাড়ায়। নিহা পিছন থেকে হাত টেনে ধরে বেঞ্চে বসিয়ে দেয়। তোমার না বিরিয়ানি পছন্দ, না খেয়ে চলে যাবা? আজকে কত কি খাইলাম, পেট ভর্তি হয়ে গেছে। ওই শয়তান, মার খাবা? না, বিরিয়ানি খাবো, আর ঝাল লাগলে ওইটা আবার খাবো। নিহা শিয়ামকে একটা আলতো করে থাপ্পড় মারে, তারপর বলে, বসো। তুমি খাইয়ে দিলেই খাবো। ওকে, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। শিয়ামকে নিহা নিজের হাতে করে খাইয়ে দেয়। শিয়ামও নিহাকে খাইয়ে দেয়। হঠাৎ নিহা শিয়ামের আঙ্গুলে কামড় দেয়। শিয়াম ব্যথা পেয়ে নিহার আঙ্গুলটা চুষতে থাকে ছোট বাচ্চাদের মতো। নিহার শরীরটা শিরশির করে ওঠে। শিয়ামকে জড়িয়ে ধরে সে। তারপর পানির বোতলটা রেখে দৌড়ে তার রুমে চলে যায়। শিয়ামও তার বাসায় চলে আসে। পরের দিন নীলিমার ঘুমটা আগে ভাঙে। শাড়িটা ঠিক করে বাথরুমে চলে যায়। গোসল করা দরকার। সানভীর ঘুম ভাঙেনি এখনো। নীলিমা গোসল শেষ করে এসেও দেখে সানভী ঘুমিয়ে আছে। একটু দুষ্টামি করার ইচ্ছা হয় তার। সানভীর মুখের কাছে গিয়ে ভিজা চুলগুলো ছেড়ে দেয়। হালকা পানি গড়িয়ে পড়ে সানভীর মুখের উপর। সানভীর ঘুমটা ভেঙে যায়। সানভী নীলিমার ঘাড়টা ধরে তার কাছে নিয়ে আসে, কানের কাছে মুখটা এনে বলে, আমি বলছি না আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কেন বারবার বউয়ের মতো আচরণ করো? তোমার আমাকে ভালোবাসতে হবে। আমি আদায় করে নিব তোমার ভালোবাসা, যেমনটা আমাকে বিয়ে করেছো ঠিক সেভাবে। মানে কি? আমাকে কি আবার তুমি ধর্ষণ করবে নাকি? ধুর শয়তান। নীলিমা হেসে চলে যায় রান্নাঘরে, গিয়ে মায়ের সাথে রান্না শিখে। সানভী উঠে ফ্রেশ হয়। নীলিমা রান্না শেষ করে সানভীকে ডাকতে চায়। ঘরে ঢোকার সময় হঠাৎ হোঁচট খায় সে। চোখটা বন্ধ করে ফেলে, কারণ বড় সড়ো একটা ব্যথা পেতে চলছে সে। হঠাৎ সে থেমে যায়। কি ব্যাপার, বললাম না কেন? ভয় কাটিয়ে চোখ খুলতেই দেখে সানভী তাকে ধরে আছে। নীলিমা উঠে দাঁড়ায়। দেখে চলতে পারো না? পড়ে গেলে তো নাক ফেটে আলু হয়ে যেত। দেখে চললে কি আর মিস্টার সানভী আমাকে এভাবে ধরতো? যত সব, কাকে কি বলি আমি নিজেও বুঝি না। চলো খেতে, মা ডাকছে। আচ্ছা যাচ্ছি, তুমিও আসো। আমাকে তো বউ হিসেবে মানেন না, আমি না খেলেও চলবে? আপনাদের দায়িত্ব এখন আমাদের, তাই না খেয়ে থাকলে চলবে না। সানভী, তোমার ভালোবাসি বলাটা খুব মিস করি। লিমিট শেষ, আর নাই। যখন ছিল তখন আসে নেই, এখন এসে কি লাভ? বলেই চলে যায় সানভী। তারপরও
খাবার টেবিলে গিয়ে বসে। সামনে চেয়ারে নীলিমা বসে, পা দিয়ে শানভীর পায়ে লাথি দিতে থাকে নীলিমা। শানভী ভুরু কুচকে তাকায় নীলিমার দিকে। খেতে বসেও এসব সহ্য করা লাগতেছে, কিছুই বলতে পারতেছে না, কারণ বাবা মা পাশেই বসা। তাই আর সহ্য করতে না পেরে পা দিয়ে নীলিমার পা চেপে ধরে শানভী। নীলিমা মুচকি হেসে ওঠে, শানভী আরো জোরে চেপে ওঠে। নীলিমা মাথা নিচু করে হাসে, শানভী আরো রেগে যায়, কিন্তু বাবা মার সামনে কিছু করতে পারে না। খাওয়া শেষ করে শানভী রুমে গিয়ে বসে, নীলিমাও যায়। নীলিমার রূপে ঢোকার সাথে সাথে শানভী তার হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দেয়। এই মেয়ে, সমস্যা কি তোমার? একটু শান্তিতে থাকতে দিবা না নাকি? আমি আবার কি করলাম? কি করো নাই তাই বলো। খেতে এসেও তোমার যন্ত্রণা আর ভালো লাগে না। তো আমি কি করব? আমাকে তো বউ হিসেবে মানোই না, তাহলে তুমি শাসন করার কে? হ্যাঁ মানি না, তাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করবা। আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারি না। আচ্ছা, এরপর থেকে তোমার থেকে দূরে দূরে থাকবো, হয়েছে? আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু না, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। নীলিমা রাগ করে চলে যায় ওয়াশরুমে। ভীষণ কান্না পায় তার। কি দোষ ছিল তার? বারবার একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, শানভীর থেকে দূরে থাকতে হবে। কেন বেহায়ের মতো ঘুরি তার পিছনে? আমারও একটা পার্সোনালিটি আছে। পার্সোনালিটি? শানভী 7টা বছর পার্সোনালিটি ধুয়ে মুছে দিয়ে রাস্তায় সবার সামনে থাপ্পড় খেত। তখন তার একবারও মনে হয়নি তারও পার্সোনালিটি আছে। মনে হয়েছে ভালোবেসে মেরেছে। লোকে কি বলবে তাতে আমার কি? আর দুদিনের অপমানেই পাল্টে গেল চিন্তা ভাবনা। যাই হোক, গল্পে ফেরি। নীলিমা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শানভী রুমে নেই। সে দরজাটা আটকে দিয়ে নিঃশব্দে কান্দে। সারাদিন আর শানভীর দেখা মিলে না নীলিমার। চিন্তা হয় অনেক, দুপুরেও খেতে আসি না। কোথায় গেল সে? অস্থির হয়ে ওঠে নীলিমার মন। বারবার ফোন দিতেছে, ফোনটাও বন্ধ। সন্ধ্যার পর শানভী বাসায় ফিরে। পকেটে 1 প্যাকেট সিগারেট আর একটা দেশলাই এর বাক্স। বেশ স্বাভাবিকভাবে রুমে ঢুকে নীলিমা শানভীকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। সকালের কথা মনে হতেই ছেড়ে দেয়। সরি। শানভী ছাদে চলে যায়। একটা সিগারেট ধরায় সে। চেইন স্মোকারের মতো টানতে থাকে সে। বাসায় সিগারেট খাওয়া নিষেধ, তবে রাত্রিবেলা ছাদে কেউ আসে না, তাই খাচ্ছে। তারও ভীষণ কষ্ট হচ্ছে। অনেক দিন হলো সিগারেট খায় না। কিছুটা হলেও শান্তি পায় সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় হৃদয় পুড়িয়ে। একটার পর একটা সিগারেট খেতে থাকে সে, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে অজস্র নোনা পানি। প্রত্যেকটা ফোঁটা নীলিমার প্রতি ভালোবাসার প্রমাণ। বারবার থাপ্পড় খেয়ে যখন ফিরে আসতো, রাত গভীর হলে মুখ চেপে কাঁদতো শানভী। ভাবতো আর যাবে না কখনো তাকে দেখতে। কিন্তু পরের দিন সকাল হতেই মনটা কেমন জানি করে উঠতো। বলতো একটা বার দেখে আসি আড়াল থেকে। আজকে আর সামনেও যাব না, কথাও বলবো না, চড়ও খাবো না, শুধু দেখেই চলে আসবো। কিন্তু পারতো না সে থাকতে। একবার দেখলে ইচ্ছে হতো একটু কথা বলি, আর সামনে যেতেই নীলিমার প্রতিদিনের মতো একটা থাপ্পড় উপহার দিয়ে চলে যেত। রুটিন ছিল তার এটা। শানভী কতবার যে বলেছে আর নীলিমার সামনে যাবে না, কিন্তু পরের দিন ঠিকই তার সামনে চলে গেছে। বাসায় এসে কেঁদেছে। আল্লাহ ছাড়া কেউ দেখেনি তার কান্না, শুনতে পায়নি একটা ছেলের আর্তচিৎকার। বুঝেনি কখনো নীলিমা তাকে অপরাধী। সে ধর্ষণ করেছে নীলিমাকে। তার নেই কোনো বেঁচে থাকার অধিকার। সে তো সত্যি বলেছে, ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। ছাদের একদম শেষ প্রান্তে চলে যায়, সুইসাইড করবে সে। তার আগে সিগারেটটা শেষ করে নেই। মনে মনে বলে শানভী, একটা বার নীলিমার কাছে মাপ চাওয়া দরকার। এখন না হোক, গভীর রাতে হলেও তার কপালে একটা শেষ চুমু দিয়ে তারপর পাড়ি জমাবে দূর আকাশে। প্যাকেটে এখনো 8টা সিগারেট বাকি, আর একটা সিগারেট ধরায় শানভী। নেশা লেগে গেছে তার। সিগারেটটা শেষ করে রুমে যায় শানভী, গিয়ে শুয়ে পড়ে বিছানায়। নীলিমা খাওয়ার জন্য ডাকতে এসে দেখে শানভী ঘুমাচ্ছে, তাই ডাকে না সে। খাবারটা রুমে এনে রেখে সেও শানভীর পাশে শুয়ে পড়ে। কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দেয় নীলিমা, সানভি, সানভি, সানভি। কোনো সাড়া নেই। গভীর ঘুমে আচ্ছন্ন সে। নীলিমা শানভীর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। একটা অন্যরকম অনুভূতি কাজ করছে তার মধ্যে। কেন জানি মনে হয় খারাপ কিছু ঘটতে চলেছে। নীলিমাও ঘুমিয়ে পড়ে। রাত গভীর হয়ে যায়। আশেপাশে সবকিছু স্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। শানভী জেগে ওঠে। খেয়াল করে নীলিমার মাথাটা শানভীর বুকে।
আর সে জড়িয়ে ধরে শুয়ে আছে। নিষ্পাপ একটা মুখ, খুবই মায়াবী। শানবীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছে না সবাইকে ছেড়ে যেতে। নীলিমার মায়াবী মুখটার দিকে তাকিয়ে ইচ্ছে হয় অনন্তকাল এভাবেই তাকিয়ে থেকে কাটিয়ে দিতে পারবে সে, কিন্তু না, সেটা সে করবে না। জীবনের শেষ রাতটা আজ। মন ভরে দেখে নীলিমাকে। খুব ইচ্ছে ছিল নীলিমাকে জড়িয়ে ধরে ঘুমাবে সে, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হলো না তার। বারবার মাথায় একটা কথাই ঘুরে, দর্শক কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি ধর্ষক, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অভিনয় ছিল আমার 7 বছরের ভালোবাসা, তাকে আপন করে পাওয়ার জেদ চেপে গেছিল, তাই করেছি ওইসব। আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, কারণ আমি ধর্ষক। চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে শানবীর। মাকে খুব দেখতে ইচ্ছে করে। নিজেকে ছাড়িয়ে নিয়ে মায়ের রুমের দিকে পা বাড়ায় শানবী। বাইরে থেকে মাকে দেখে চলে আসে শানবী। শেষ ইচ্ছাটা পূরণ করে সে। নীলিমার কপালে আলতো করে একটা চুমু দেয় সে। তাকেই থাকে নিষ্পাপ মুখটার দিকে, কারণ আজকেই শেষ দেখা, আর হবে না কোনোদিনও দেখা। কমে যাবে পৃথিবী থেকে একটা ধর্ষক, একটা অমানুষ। শানবী বারবার নীলিমার কপালে চুমু খেতে থাকে। তারপর মনে হয় এবার সময় শেষ, আর দেরি করা ঠিক হবে না। শেষবারের মতো বলে, আই লাভ ইউ নীলিমা, আই লাভ ইউ, আমাকে মাফ করে দিও। তারপর সব মায়া কাটিয়ে চলে আসে ছাদে। নীলিমার মুখটা বারবার মুখের সামনে ভেসে ওঠে। ইচ্ছে হয় বেঁচে থাকার, কিন্তু আবার মনে হয় তার সেই কথা, ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। পরক্ষণে মুড চেঞ্জ। নেই কোনো বেঁচে থাকার অধিকার তার। সমাজের সবচেয়ে বাজে লোক হলো ধর্ষণকারী, আর সেও এই কাতারেই পড়বে। যাই হোক, হোক যতই ভালো মানুষ, সে ধর্ষক। হয়তো কেউ জানে না, কিন্তু তার ভিতর থেকে অপরাধ বোধ কাজ করে। এতদিন মনে হয়নি তার যে সে একটা ধর্ষক, কিন্তু আজ নীলিমার কথায় মনে পড়ে গেল। সত্যি তো বলছে সে, আমি ধর্ষণ করলাম আর আমি তাকে অবহেলা করি। সবাই জানে একটা ধর্ষক কতটা খারাপ মানুষ, কতটা নীচ। সমাজের সবচেয়ে নিচের স্তরে তাদের বসবাস, আর মন তাদের নেই বললেই চলে। কিন্তু কেউ কখনো খুঁজে দেখে না ধর্ষণের পেছনের কারণটা কি, খোঁজার চেষ্টাও করে না। কেন করবে? মেয়েরা তো আর সবার উপরে। তাদের একটা কথা সবাই বিশ্বাস করবে, কিন্তু একটা ছেলে যদি ওই কথা বলে কেউ বিশ্বাস করবে না। যাই হোক, এসব আমার ব্যাপার না, আমাকে মরতে হবে, থাকবো না আর এই পৃথিবীতে। পকেট থেকে ব্লেডটা বের করে শানবী। এবার বেশ কনফিউশনে পড়ে যায় সে। ছাদ থেকে লাফ দিবে নাকি ব্লেড দিয়ে হাত কাটবে, কোনটা? দারুণ একটা আইডিয়া এসে যায় মাথায়। আগে হাত কাটবে, তারপর লাফ দিবে। বাহ, নিজের মনে প্রশংসা করে ওঠে সে। ধর্ষকের বুদ্ধি বলে কথা, একটু তো সার্ফ হওয়ারই কথা। ব্লেডটা হাতের উপর রাখে সে, আলতো করে চালায় সে হাতের উপর। উপরে চামড়াটা কেটে যায়, হালকা কাটছে, একটু একটু রক্ত বের হচ্ছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। শালার কল আসার আর সময় পেল না। আর এত রাতে কেই বা কল দিল? নাম্বারের দিকে তাকিয়ে দেখে নীলিমা। কল রিসিভ করতে চায় না, তারপরও করে। শেষবারের মতো কণ্ঠটা শুনতে ইচ্ছে হয় ভীষণ। কোথায় তুমি? ছাদে। এত রাতে ছাদে কি করো? কিছু না, ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে আসছিলাম। রুমে এসো। যাব, 10টা মিনিট সময় দাও। 20 সেকেন্ডের রাস্তা 10 মিনিট কেন লাগবে? বললাম তো সময় লাগবো। নীলিমা কথা বলতে বলতে ছাদে চলে আসে। শানবী নীলিমাকে দেখা মাত্র ব্লেডটা নিচে ফেলে দেয়, তারপর শার্টের হাতাটা নিচে নামিয়ে দেয়। এত রাতে ছাদে কি? বললাম তো এমনি। এমনি মানে? এত রাতে এমনি এমনি তো কেউ ছাদে আসে না। কি করছিলে বলো? কিছু না, তুমি যাও, আমি আসতেছি। তুমি আমার সাথে যাবে? তোমার সাহস তো কম নয়, আমাকে অর্ডার করছো। নীলিমার মনে হঠাৎ কোথা থেকে এত সাহস আসে বুঝতে পারে না। শানবীর হাত ধরে টান দেয় সে। হঠাৎ গরম পানির কিছু অনুভব করে হাতে। হাতটা চোখের সামনে আনতেই ভয় পেয়ে যায় নীলিমা। রক্ত? মানে? তোমার হাতে রক্ত কিসের দেখি? কাপা কাপা কণ্ঠে বলে। শানবীর হাতটা জোরে করে সামনে এনে চাঁদের আলোয় দেখতে পায় হাতটা কিছু দিয়ে কাটা। নিচে তাকাতেই ব্লেডটাও স্পষ্ট দেখতে পায়। সালভি গুলো কি? কিছু না তো। কি করছিলে এগুলো তুমি? কই কিছু না, শুধু পৃথিবী থেকে একটা ধর্ষক কমিয়ে দিতে চাইছিলাম। নীলিমা কি বলবে বুঝতে পারে না, শুধু এটাই ভাবে আস্থার একটা কথা জন্য শানবী মরতে গেছিল। যদি সময় মতো না আসতাম তাহলে সে আজকে সুইসাইড করত।
আর কিছুই ভাবতে পারে না সে। ব্লেডটা হাতে নিয়ে সানভীর থেকে দূরে চলে যায় সে। এরপর ব্লেডটা হাতের উপর রেখেই বলে, সানভি, তুমি যে কাজটা করতে পারোনি সেটা আজ আমি করব। কি করছো তুমি? থামো। বলেই নীলিমার দিকে এগোয়। ওখানেই দাঁড়াও, সামনে এগোলে আমি ব্লেডটা চালিয়ে দিব। পাগলামি করো না নীলিমা, থামো। পাগলামি আমি না, তুমি করেছো এতদিন। যদি মেনেই না নিবে তাহলে বিয়ে কেন করেছিলে? রাস্তার পাশে ছেড়ে দিলে তো হতো। নীলিমা চুপ করো প্লিজ। আজকে তোমার হাতে দুইটা অপশন আছে, হয় তুমি আমাকে ভালোবাসবে আগের মতো, নয়তো আমাকে হারাবে চিরতরে। সানভি এবার দুটোনার মধ্যে পড়ে যায়। কি করবে সে? তুমি ভালোবাসবে না তাই তো? বলেই ব্লেডটা জোরে চেপে ধরতেই হালকা কেটে যায়। সানভি চিৎকার করে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি। নীলিমা ব্লেডটা ফেলে দিয়ে দৌড়ে এসে সানভিকে জড়িয়ে ধরে। অনেক দিনের অপূর্ণ বুকটা আজ পূর্ণতা পেল। সানভি নীলিমার কপালে অজস্র চুমু দিতে লাগলো। নীলিমা হেসে ফেলল সানভির পাগলামি দেখে। তারপর দুজনের কাটা হাত দুটো থেকে রক্ত নিয়ে একসাথে করে সানভি বলল, মৃত্যুর আগ পর্যন্ত এই দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সানভি নীলিমাকে কোলে তুলে নেয়। তারপর রুমে চলে আসে। বিছানায় এনে নামিয়ে দেয় নীলিমাকে। তারপর হাত পা বেঁধে ফেলে দড়ি দিয়ে। আস্তে আস্তে নীলিমার দিকে এগিয়ে যায় সানভি। তারপর হাত দুটো চেপে ধরে নেশাগ্রস্তের মতো ঠোঁটের দিকে তাকায়। তারপর ডুবে যায় নীলিমার ঠোঁটের মধ্যে। এখন ধর্ষণ হবে আবারও, তবে এবার জোর করে নয়, ভালোবেসে ধর্ষণ। 1 বছর পর সানভি হাসপাতালে অপেক্ষা করতেছে কখন ডাক্তার বের হবে সেই প্রত্যাশায়। অনেক টেনশন হচ্ছে তার, মাথা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। আজ নীলিমার ডেলিভারির ডেট। বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিছুই, কি হচ্ছে ভিতরে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো। মুখটা গম্ভীর করে বের হলো, আপু, নীলিমা কেমন আছে? নীলিমা তো ভালোই আছে, তবে তবে কি? ডোক গিলে সানভি, কিছু হয়নি তো আবার? আপনি বাবা হয়েছেন। বলেই মেয়েটি হেসে ওঠে। সানভি কোনো কিছুর প্রতীক্ষা না করে দৌড়ে ভিতরে ঢুকে। আমি বাবা হয়েছি? আনন্দে কথা আটকে যাচ্ছে তার। মুখ দিয়ে হাসি আর চোখ দিয়ে পানি পড়ছে। নীলিমার হাতটা ধরে একটা চুমু দেয় সে। তারপর পিচ্চিটার দিকে তাকায়। নাম কি রাখছো ওর? নীলাশা। ওর তোর সাথে কথা নাই। কেন? কারণ আমি এখন আমার আম্মুর সাথে কথা বলবো। হি হি করে হেসে উঠে দুজনে। হঠাৎ সানভীর মাথায় একটা থাপ্পড় মারে কেউ। পিছনে তাকিয়ে দেখে তার বাবা। এখানে বসে থাকলে হবে, যা মিষ্টি নিয়ে আয়। সানভি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আজ পুরো মিষ্টির দোকানে কিনে নিয়ে আসবো।